আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা আজকের ক্লাসে গতিবিদ্যার উপর যত কিছু আছে, যত টাইপ আছে সব ঝাঁকানাকাভাবে শেষ করব। তোমরা তার আগে কমেন্টে জানিয়ে ফেলো যে আমার ভয়েসটা ক্লিয়ার আছে কিনা এবং লেখা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা, দুটো জিনিস এনশিওর করো। আমার ভয়েসটা ক্লিয়ার আছে কিনা এবং লেখা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা, এই দুটো জিনিস এনশিওর করো। আজকে আমাদের ক্লাসটা কি নিয়ে বলো দেখি। আমাদের ক্লাসটা কিন্তু আজকে এগ্রি স্পেশাল একটি ক্লাস। হ্যাঁ, গতিবিদ্যা, ফিজিক্স গতিবিদ্যা, ফিজিক্স গতিবিদ্যা। এই চ্যাপ্টারটা থেকে বিগত বছর অর্থাৎ 2022 সালে 2022 সেশনে প্রশ্ন আসছে টোটাল চারটি কোয়েশ্চেন আসছে। এখন তোমাদের সালে কয়টা আসবে আমরা জানি না, হতে পারে 0টা আসবে, হতে পারে 4টা আসবে। যে কয়টা আসুক আমাদের একটা সলিড একটা প্রিপারেশন নিতে হবে, ঠিক আছে? আমাদের সাথে 88 জন যুক্ত হয়ে গেছো। তোমরা আগে কমেন্টে জানাও যে আমার ভয়েসটা ক্লিয়ার আছে কিনা এবং লেখা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা, দুইটা জিনিস সুন্দর করে আমাকে কমেন্টে জানিয়ে ফেলো। একটু দ্রুত ভাইয়াকে কমেন্টে জানিয়ে ফেলো যে আমার ভয়েসটা ক্লিয়ার আছে কিনা এবং লেখা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা। এই দুইটা জিনিস এনশিওর করলে আমি ক্লাসটা খুব শীঘ্রই শুরু করে ফেলবো। অনেকে বলতেছো যে ভাইয়া এটা পারি না, তো তোমরা পারো না, আজকে এটা আমরা একবারে পারাই দিব, ঠিক আছে? এই চ্যাপ্টারটা কিন্তু আসলে 9-10 এর সাথে 50% এর মতো মিল আছে। 9-10 এর সাথে মিল আছে। এখন 9-10 এর সাথে অমিলও পার্ট আছে, আমরা অমিল পার্টটুকু একটু ভালো মতো করবো। আচ্ছা, ঠিক আছে, তোমরা বলতেছো যে হ্যাঁ এভরিথিং ইজ ফাইন, এভরিথিং ইজ ফাইন। ওকে, ঠিক আছে। তো এবার তোমরা একটু বলো তোমাদের কি অবস্থা, অনেকদিন পর তোমাদের সাথে লাইভে আসছি পেজ থেকে। এটা অ্যাকচুয়ালি আমাদের ক্র্যাক এগ্রি যে কোর্সটা রয়েছে সেই এগ্রির ক্লাস। তো আমি ভাবলাম যে আমাদের যে স্টুডেন্টরা আছে যারা শর্টের বাহিরে অ্যাকচুয়ালি কিছুই পারে না, কোনো চ্যাপ্টার থেকে পারে না, তো তারা একটা ভয় আছে যে আসলে আমি এগ্রিতে কি করব। তো তোমার হচ্ছে ভয়টা আমি দূর করে দিই। এগ্রিতে শুধুমাত্র গতিবিদ্যা থেকেই প্রশ্ন আসবে, শর্টের বাইরে শুধুমাত্র গতিবিদ্যা। শর্টের বাইরে কিন্তু আরো চ্যাপ্টার আছে, যেমন ফিজিক্স ফার্স্ট পার্টে তোমার তরঙ্গ আছে, হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার ফিজিক্স সেকেন্ড পার্টে তোমার জ্যামিতিক আলোক বিজ্ঞান আছে, চৌম্বক দুটো চ্যাপ্টার আছে। নিশ্চিত থাকো এখান থেকে কোনো প্রশ্ন আসবে না। শর্টের বাহিরে গতিবিদ্যা থেকে ইনশাল্লাহ কোনো কোশ্চেন আসবে না। এটা রিজনটা কি? 2022 সালে আমরা প্রশ্ন অ্যানালিসিস করছি, 2021 সালে প্রশ্ন অ্যানালিসিস করছি, 2020 সালে অ্যানালিসিস করছি। কোনো সালেই গতিবিদ্যা ব্যতীত কোনো চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে নাই, ঠিক আছে? এই জন্য বলতে পারতেছি যে ইনশাল্লাহ আসবে না, ঠিক আছে? আমি তাহলে হচ্ছে ক্লাসটা শুরু করে ফেলবো। ওকে, আচ্ছা। তো আমি কিন্তু টাইপ ভিত্তিক ভাবে পড়াবো, আজকে ক্লাসটা 2 ঘন্টার মতো হবে। ওকে, মেডিকেল স্ট্যান্ডার্ড পড়ছি, ম্যাথ কিছুই পারি না। এটা শুধু মেডিকেল স্ট্যান্ডার্ড ভাবে পড়লে হবে না এখন, কারণ এখন অনেক ম্যাথমেটিক্যাল ব্যাপার স্যাপার রয়েছে, আমরা সেগুলো কিন্তু পড়বো। ওকে, তাহলে চলো আর কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করে ফেলি। তোমরা যারা এইচএসসি 26 আছো তোমরা চাইলে কিন্তু ক্লাসটা করতে পারো, কোনো সমস্যা নাই। ভাই কেমন আছেন? ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলো আমরা কথা না বেরিয়ে ক্লাসটা শুরু করে ফেলি। সর্বপ্রথম যে টাইপ 1টা পড়বো, টাইপ 1 আমি অলওয়েজ তোমাদেরকে টাইপ ভিত্তিক ভাবে পড়াই, সেটা হচ্ছে ক্লাস 9-10 এর টপিক গুলা। ক্লাস 9-10 এর টপিক কি? গতির সূত্র, গতির সূত্র। তো গতির যে সূত্রগুলো আছে ক্লাস 9-10 তোমরা পড়ে আসছো, সেগুলো চলো একবার রিক্যাপ করে আসি। নাম্বার 1 সূত্র কি ছিল? যে যে কোনো একটা বস্তু ধরো তার উপর একটা বল প্রয়োগ করা হলো এফ। তো আমরা সবাই জানি এফ এর একটা ফর্মুলা আছে, এফ ইকুয়াল এম এ। তুমি যদি বল প্রয়োগ করো অবশ্যই সেখানে ত্বরণ থাকবে, ঠিক আছে? ত্বরণ থাকলে কি কি সূত্র হতে পারে চলো সেগুলো একসাথে সবগুলো দেখি। ত্বরণ থাকলে একটা সূত্র আছে a = v - u/t। ত্বরণ মানে কি? সময়ের সাথে তোমার বেগের পরিবর্তন, তার মানে বেগটা ফিক্স থাকবে না, বেগটা চেঞ্জ হতে থাকবে। আদি বেগ, এটা হচ্ছে শেষ বেগ। 2 নম্বর সূত্র তোমার কি হতে পারে? যে সমত্বরণের ক্ষেত্রে ফর্মুলা s = ut + ½ at², এটা একটা ফর্মুলা। 3 নম্বর ফর্মুলা হচ্ছে তোমার ধরো v² = u² + 2as। 4 নম্বর ফর্মুলা হচ্ছে আর কি কি ফর্মুলা আছে যেখানে তোমার a আছে, হ্যাঁ, তো এই ফর্মুলাগুলো আমরা মূলত লাগে। আরেকটা হচ্ছে s = u + b / 2 × t। এই যে ফর্মুলাগুলো আমি তোমাদেরকে লিখে দিলাম, এগুলো বলো তো কোন ক্ষেত্রে অ্যাপ্লাই করা যায়? এগুলো তুমি অ্যাপ্লাই করতে পারবা যদি সমত্বরণ বলে দেয়। এগুলো তুমি অ্যাপ্লাই করতে পারবে কখন? যখন সমত্বরণ বলে দিবে, ঠিক আছে? আচ্ছা, এটা কাটা হয়ে গেল, আমি দিতে চাইছি হচ্ছে বক্স হয়ে গেল কাটা। আচ্ছা যাই হোক, সমস্যা নেই। তো এগুলো কখন বলে দিবে? এগুলো কখন অ্যাপ্লাই করবা? যখন স্যারে সমত্বরণ বলে দিবে। এখন যদি সমত্বরণ না বলে দেয় সেই ক্ষেত্রে কি কি হতে পারে? সমবেগ হতে পারে। তাহলে s = bt, এটা কখন অ্যাপ্লাই করবা? এটা সমবেগের ক্ষেত্রে অ্যাপ্লাই করবা। আর এখানে যেগুলো লিখে দিছি এগুলো সব কয়টা সমত্বরণের জন্য অ্যাপ্লাই করবা,
ঠিক আছে। এবার আসে সমমন্দন। মন্দনগুলোর ক্ষেত্রে শুধু প্লাসগুলো মাইনাস হয়ে যাবে। যদি সমমন্দন বলে দেয় তখন প্লাসগুলো কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, সমমন্দন বললে, সমমন্দন বললে কি হবে, প্লাসগুলি মাইনাস হবে, প্লাসগুলি মাইনাস হবে। শেষ। এই ছিল আমাদের 9-10 এর বেসিক। আমরা এই 9-10 এর বেসিক দিয়েই টাইপ 1 এর সব ম্যাথগুলো করে ফেলতে পারবো। ঠিক আছে, আচ্ছা এখন চলে যাই হচ্ছে টাইপ 2। আমাদের এই চ্যাপ্টারের টাইপ 2 তে চলে যাব। তো টাইপ 2 এর অংশগুলোর মধ্যে তোমার মূলত রয়েছে হলো প্রাস। এখন প্রাসে ভাই দুনিয়ার জিনিসপাতি আছে, হ্যাঁ এটার মধ্যেই দুনিয়া সবকিছু করবে। প্রাস, প্রাস, তো প্রাস জিনিসটা কি চলো আগে একটু বোঝার চেষ্টা করি। প্রাস হচ্ছে, ধরো তোমার কাছে একটা আনুভূমিক একটা অবস্থান রয়েছে, সেইখানে তুমি একটা বস্তুকে একটা অ্যাঙ্গেল করে নিক্ষেপ করলা। এই বস্তুটা চলাপথটা কিরকম হবে, এই বস্তু চলাপথটা হবে এইরকম। ঠিক আছে, তো সে যে একটা দূরত্ব অতিক্রম করলো, টোটাল যে একটা দূরত্ব অতিক্রম করলো, এটাকে আমরা আনুভূমিক পাল্লা আর বলে থাকি। সে যে সর্বোচ্চ একটা উচ্চতা উঠলো, সেটাকে আমরা সর্বোচ্চ উচ্চতা এইচ বলে থাকি। সে যে টোটাল একটা টাইম, সে একটা টোটাল একটা টাইম যে অতিবাহিত করলো, সেটাকে আমরা কি বলে থাকি, সেটাকে আমরা বড় হাতে টি বলে থাকি। এই যে এইচ লিখলাম, আর লিখলাম, টি লিখলাম, তিনটার জন্য 3 রকম সূত্র হবে। তো সেই সূত্রগুলো আল্লাহর নাম নিয়ে মুখস্থ করে ফেলবা। ঠিক আছে, তো চলো আমরা প্রাসের সূত্রগুলি শিখে ফেলি। নাম্বার 1 হচ্ছে এই যে আনুভূমিক পাল্লা। নাম্বার 1টা কি, আনুভূমিক পাল্লা, আনুভূমিক পাল্লা। আর এর ফর্মুলা কি, ধরো তুমি একটা অ্যাঙ্গেলে নিক্ষেপ করলা, সেই অ্যাঙ্গেলটাকে আমরা মনে মনে হচ্ছে নাম দিলাম ভি নট। ভি নট মানে কি, আদিবেগ। ভি নট মানে কিন্তু ইউ, এটা মনে রাখবা। ভি নট মানে কি, ইউ। বইয়ের মধ্যে ভি নট লিখে, আর তুমি চাইলে তোমার সুবিধার জন্য তুমি ইউ লিখতে পারো, কোনো সমস্যা নাই। তো ফর্মুলাটা কি, ফর্মুলাটা হচ্ছে ইউ স্কয়ার সাইন 2 থিটা বাই জি, এটা হচ্ছে কি ফর্মুলা। থিটার জায়গায় তুমি চাইলে আলফা লিখতে পারো, কোনো সমস্যা নেই। তুমি যে অ্যাঙ্গেলে নিক্ষেপ করবা সেটাই তুমি থিটাও লিখতে পারো, আলফাও লিখতে পারো। এটা একটা ফর্মুলা গেল। ঠিক আছে, 2 নাম্বার ফর্মুলা, সেটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা এইচ। এইচ কে আমরা কি বলবো, সর্বোচ্চ উচ্চতা। এইচ কে কি বলবো, সর্বোচ্চ উচ্চতা এইচ। ফর্মুলাটা কি, ফর্মুলাটা হচ্ছে ইউ স্কয়ার সাইন স্কয়ার থিটা ডিভাইডেড বাই 2g। ঠিক আছে, তারপরে আরেকটা বাকি রইল কি, বড় হাতের টি। বড় হাতের টি, খেয়াল করে দেখো বড় হাতের টি মানে কি, সে সর্বোচ্চ উচ্চতায় উঠবে, উঠার জন্য টাইম, এটা মনে মনে T1 ধরলাম। আবার সে নামবে, এটার জন্য টাইম, সেটাকে আমি T2 ধরলাম। তার মানে বড় হাতের টি হচ্ছে T1 প্লাস T2। ঠিক আছে, তো T1 মানে কি, ভূমি থেকে সর্বোচ্চ উচ্চতায় উঠার টাইম। ভূমি হতে সর্বোচ্চ উচ্চতা উঠার টাইমের আবার আলাদা সূত্র আছে। সূত্রটা হচ্ছে ইউ সাইন থিটা ডিভাইডেড বাই জি। ঠিক আছে, এখন একটা জিনিস খেয়াল করে দেখো, তুমি একটা বস্তু নিক্ষেপ করো, উঠতে যে সময় লাগে নামতে কি সেম সময় লাগে না? হ্যাঁ, যদি তুমি অ্যাঙ্গেল করে মারো সেম কাহিনী, উঠতে যে পরিমাণ সময় লাগবে নামতে সেম পরিমাণ সময় লাগবে। তার মানে T2 এর ভ্যালুটাও সেমই হবে, ইউ সাইন থিটা বাই জি হবে। তাহলে এই দুটো যদি যোগ করি কত হয়, 2u সাইন থিটা বাই জি, তাই না? তাহলে আমরা বড় হাতে কি এর একটা ফর্মুলা পেয়ে গেলাম। তাহলে এটাকে আমরা লিখতে পারবো কি, উড্ডয়ন কাল। এটাকে কি বলে, এটাকে বলে উড্ডয়ন কাল। এটাকে কি বলে, উড্ডয়ন কাল টি, 2u সাইন থিটা ডিভাইডেড বাই জি, 2u সাইন থিটা ডিভাইডেড বাই জি। এই ছিল আমাদের ফর্মুলা। এখন প্রাসের আরো ফর্মুলা আছে, আমি সব একসাথে লিখে দিব। tan থিটা সমান সমান 4h বাই r, এটাও একটা ফর্মুলা। ঠিক আছে, তো এটা একটা প্রাসের ফর্মুলা। তো তোমরা কমেন্টে জানিয়ে ফেলো প্রাসের এই ফর্মুলাগুলো পুরোপুরি ক্লিয়ার হয়েছে কিনা, একটু দ্রুত কমেন্টে জানিয়ে ফেলো। 110 জন আমাদের সাথে যুক্ত আছো। একদম আছে, কি কি পড়াইছে ভাই, সূত্রগুলো পড়াচ্ছি। আচ্ছা, ইউটিউবে আপলোড হবে কিনা? হ্যাঁ ভাই, ইউটিউবে ক্লাস আপলোড দেওয়া হবে। আচ্ছা, সমবেগের সূত্র কি, সমবেগের একটাই সূত্র, s ইকুয়াল টু ভিটি। সমবেগের একটাই সূত্র, s ইকুয়াল টু ভিটি। তোমরা কমেন্টে জানাও পুরোপুরি ক্লিয়ার হয়েছে কিনা। ভাই আমার সাথে সাথে সূত্র মুখস্থ করতে হবে, আমি জানি তোমরা অনেকেই সূত্র পারো না, কারণ তোমরা পড়োই নাই শর্টের বাহিরে। প্লিজ এখনই মুখস্থ করে ফেলো, বাসায় পড়বো, সময় আছে, কোনো সময় নাই। তোমরা কমেন্টে আমাকে জানাও এগুলা মুখস্থ হয়েছে কিনা, এখনই মুখস্থ করে ফেলো, এখনই মুখস্থ করে ফেলো। এখানে একটু সাবধান থেকো, এখানে কিন্তু 2 থিটা, এখানে কিন্তু 2 থিটা আছে, এটা একটু সাবধান থেকো। ঠিক আছে, আর বাকিগুলোতে কিন্তু সব থিটা। এগ্রি ক্লাস্টারে কি ফুল সিলেবাস নাকি? না, এগ্রি ক্লাস্টারে শর্ট সিলেবাস, তবে শর্টের বাইরে গতিবিদ্যা থেকে 4টা প্রশ্ন আসছে বিগত বছর। সো আমরা কোনো রিস্ক দিব না, আমরা শর্টের বাইরে একটা চ্যাপ্টারই পড়বো, সেটা হচ্ছে গতিবিদ্যা।
বাকি কোনো চ্যাপ্টার পড়বো না, ঠিক আছে? আচ্ছা, তোমরা সবাই বলছো যে হ্যাঁ পুরোপুরি ক্লিয়ার হয়েছে। ওকে, তাহলে হচ্ছে আমরা এখন সামনে আগাতে পারি। তো এই যে আনুভূমিক পাল্লা নিয়ে আমি কথাবার্তা বললাম, প্রাস নিয়ে অনেক কাহিনী করবো আমি, দেখবা আজকে প্রাস নিয়ে অনেক ম্যাথ আছে, প্রাস বাদেও ম্যাথ আছে। হ্যাঁ, এখন আমরা কিছু ছোট ছোট সাব টপিক পড়বো। হ্যাঁ, আমাদের মূল টপিক কি কি ছিল? মূল টপিক ছিল এই যে টাইপ 1 এবং টাইপ 2, এই দুটোই ছিল আমাদের মূল টপিক। এখন কিছু ছোট ছোট সাব টপিক পড়বো। সাব টপিক বলতে আমি বুঝাচ্ছি, এখন আনুভূমিক পাল্লা নিয়ে আমি একটু নাড়াচাড়া করবো। কি নিয়ে? আনুভূমিক পাল্লা নিয়ে। আনুভূমিক পাল্লা নিয়ে একটু নাড়াচাড়া করব। দেখো ভাইয়া, আনুভূমিক পাল্লা কখন ম্যাক্সিমাম হয়, মানে কোশ্চেন আছে, প্রশ্নটা হচ্ছে কখন আর ম্যাক্সিমাম হয়, এটা হচ্ছে একটা অবজেক্টিভ। তো চলো এটা আমরা সলভ শুরু করে ফেলি। প্রথমত হচ্ছে আর এর ফর্মুলা তোমার জানা লাগবে। আর এর ফর্মুলা কি? ইউ স্কোয়ার সাইন 2 থিটা ডিভাইডেড বাই জি। বলো দেখি আর এর মান কখন ম্যাক্সিমাম হবে? যখন সাইনের মানটা ম্যাক্সিমাম হবে, ঠিক আছে? মানে সাইন যে 2 থিটা, এই মানটা যখন ম্যাক্সিমাম হবে তখন তোমার আর এর মানটা ম্যাক্সিমাম হবে। এখন সাইনের ম্যাক্সিমাম মান তো 1, ঠিক আছে? এখন তুমি দেখবা সাইন কতর মান 1, তোমরা সবাই জানো যে সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1। তাইলে 2 থিটা সমান সমান 90 ডিগ্রি, বা থিটা সমান সমান 45 ডিগ্রি। সো এর একটা অবজেক্টিভ কিন্তু শেখা হয়ে গেল। তুমি যদি কোনো বস্তুকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে নিক্ষেপ করো তখন কিন্তু সেটা ম্যাক্সিমাম আনুভূমিক দূরত্ব সে অতিক্রম করবে। এই ছোট্ট জিনিসটা আমরা ছোটকালে অ্যাপ্লাই করে আসছি, আমি অন্তত করছি। ছোটকালে আমি একটা ইট নিয়ে বন্ধুদের সাথে খেলতাম, এইভাবে আমি নিক্ষেপ করতাম যে কে বেশি দূরে পাঠাইতে পারতো। দেখো ভাইয়া, কে সবচেয়ে বেশি দূরে পাঠাইতে পারবে সেটা কিন্তু টোটাল 3টা জিনিস উপর ডিপেন্ড করে। নাম্বার 1 আদিবেগ, যে আমরা যে বেগে নিক্ষেপ করবো সেই বেগের উপর। নাম্বার 2 কত অ্যাঙ্গেলে নিক্ষেপ করতেছি সেটার উপর ডিপেন্ড করবে। নাম্বার 3 অভিকর্ষ স্তনের উপর নির্ভর করবে। তো যার আদিবেগটা অনেক বেশি হবে তার আনুভূমিক পাল্লাটা বেশি হবে। কাহিনী আছে, তোমার ইউ এর মান বেশি হলেই যে আর এর মান বেশি হবে তা না, কারণ থিটাও আছে। এখন একটা বোকা ছেলে যদি থিটার মান 60 ডিগ্রি অ্যাঙ্গেল নিক্ষেপ করে আর একটা চালাক ছেলে যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেল নিক্ষেপ করে, তাহলে কি ঘটনা ঘটবে বলো তো? ওই বোকা ছেলেটা কিন্তু আসলে বেশি দূরে পথ অতিক্রম করবে না, কারণ 60 ডিগ্রি মানে কিন্তু উঁচু দিয়ে মারা। তো তুমি যদি একটু উঁচু দিয়ে মারো, এটা তো ভাই আণবিক বরাবর বেশি দূরত্ব যাবে না। হ্যাঁ, সে উপরে বেশি যাবে, বাট আণবিক বরাবর সে কম দূরত্ব অতিক্রম করবে। এখন অনেকে বলবে ভাইয়া তাহলে একটা কাজ করি, আমি 30 ডিগ্রি অ্যাঙ্গেলে মারি, আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে মারবো না। সেও একটা বোকা। কেন বোকা আমি প্রুফ দিচ্ছি। কেন বোকা আমি প্রুফ দিচ্ছি। মানে ধরো যে ব্যক্তি 1 সে নিক্ষেপ করলো 30 ডিগ্রি অ্যাঙ্গেলে, ঠিক আছে? ব্যক্তি 1, আরেকজন কি ব্যক্তি 2 সে নিক্ষেপ করলো 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। এখন প্রশ্ন হলো কে চালাক কে বোকা? দুইজনের ধরো ইউ সেম, দুইজনের কি ইউ সেম। তো প্রশ্ন হচ্ছে কে বোকা? আমাদের প্রশ্ন কি? প্রশ্ন হচ্ছে কে বোকা, ঠিক আছে? তো চলো আমরা এটা সলভ করি। প্রশ্ন হচ্ছে কে বোকা। তো ফার্স্ট অফ অল আর যখন আমরা অ্যাপ্লাই করব, ফর্মুলা কি ছিল? ইউ স্কোয়ার সাইন 2 থিটা। তাহলে ব্যক্তি 1 এর জন্য তুমি অ্যাঙ্গেলটা বসাই দিবা 30 ডিগ্রি, ঠিক আছে? ডিভাইডেড বাই কত? জি। তাহলে ব্যক্তি 1 এর জন্য আসতেছে কত? ইউ স্কোয়ার সাইন 60 ডিগ্রি ডিভাইডেড বাই জি। সাইন 60 ডিগ্রির মান কত? √3/2, ঠিক আছে? √3/2, √3/2, আর পাশে রইল কি ইউ স্কোয়ার বাই জি। এবার আসো ব্যক্তি 2 এর জন্য, এটা ধরো ব্যক্তি 1 এর জন্য, এবার ধরো ব্যক্তি 2 এর জন্য কি হবে? সাইন স্কোয়ার ইউ স্কোয়ার সাইন 2 ইন্টু 45 ডিগ্রি, 2 ইন্টু 45 ডিগ্রি ডিভাইডেড বাই জি। একটা জিনিস খেয়াল করে দেখো, এটা কিন্তু সাইন 90 ডিগ্রি হয়ে গেছে, এবং সাইন 90 ডিগ্রির মান কিন্তু ম্যাক্সিমাম 1, ঠিক আছে? 1, এবং পাশে রইল কি ইউ স্কোয়ার বাই জি। এখন এই দুটো তুমি কম্পেয়ার করো, কম্পেয়ার করলে যে কেউ বলতে পারবে এই মানটা বড়, এই মানটা ছোট। বিশ্বাস হয় না? ক্যালকুলেটর চেক করো। √3/2 এর মান কিন্তু 1 এর চেয়ে ছোট, 0 সামথিং আসবে, ঠিক আছে? √3/2 এর মান কিন্তু 0.867, তোমরা ক্যালকুলেটর চেক করে দেখতে পারো। আর এটা কিন্তু 1, তাহলে তোমরাই বলো এই দুইটার মধ্যে থেকে কার মান বড়? এই মানটা বড়। এই মানটা যেহেতু বড়, সো ও হচ্ছে গিয়ে চালাক আর ও হচ্ছে গিয়ে বোকা। ক্লিয়ার? সো তাহলে যে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে নিক্ষেপ করলো, যে রাফি ভাই তো বলছে যে নিচে করে মারলে সে জিতবে, রাফি ভাই এটা বলে না, রাফি ভাই বলছে 45 ডিগ্রি অ্যাঙ্গেল মারলে জিতবে। 60 ডিগ্রি অ্যাঙ্গেলে মারলে তুমি হারবা, 30 ডিগ্রি অ্যাঙ্গেলে মারলে তুমি হারবা, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে মারলে তুমি জিতবা, ঠিক আছে? কমেন্টে জানিয়ে ফেলো যে আনুভূমিক পাল্লা এই কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হয়েছে কিনা, আনুভূমিক পাল্লাটা পুরোপুরি ক্লিয়ার হয়েছে কিনা। ওকে,
কয়টা টাইপ শেষ হয়েছে ভাইয়া? এটা হচ্ছে দ্বিতীয় টাইপ চলতেছে আমাদের, এটা হচ্ছে 2 নাম্বার টাইপ, ঠিক আছে। R2 হচ্ছে বড়, এই তো গুড, তোমরা সবাই ধরে ফেলছো R2 টা হচ্ছে বড়। এখন আমরা চলে যাব হলো যে কোন একটা দালান থেকে নিক্ষেপ করলে, টাইপ 3 দালান হতে বস্তু নিক্ষেপ, দালান হতে কি বস্তু নিক্ষেপ। দেখো ভাই, দালান হতে তুমি বস্তু বিভিন্ন ভাবে নিক্ষেপ করতে পারো, হ্যাঁ। তো আমি প্রত্যেকটা কেস নিয়ে আলোচনা করব। কেস নাম্বার 1, তুমি নর্মালি একটা বস্তুকে কি করলাম, একটা দালান থেকে ছেড়ে দিলা, নর্মালি ছেড়ে দিলা এই যে এইভাবে, হ্যাঁ। তাহলে এই জায়গাটায় আদিবেগ ইউ কিন্তু 0, এই জায়গাটায় ভি কিন্তু ম্যাক্সিমাম। এই সকল ক্ষেত্রে ফর্মুলাগুলো কি হবে? নাম্বার 1, ভি স্কয়ার সমান সমান আদিবেগটা কিন্তু 0, তুমি একটা বস্তুকে যখন ছেড়ে দিচ্ছ ম্যাক্সিমাম পয়েন্টে তার বেগ কিন্তু 0, তার মানে ইউ স্কয়ার প্লাস 2gh, ইউ এর মান 0, তাহলে এখানে কত হবে 2gh, তাহলে তখন ফর্মুলা কিন্তু হয়ে যাবে ভি স্কয়ার সমান সমান 2gh, এটা একটা ফর্মুলা। 2 নাম্বার ফর্মুলা হচ্ছে তুমি একটা বস্তুকে ছেড়ে দিছো, এখানে আগে আমরা যেখানে s লিখতাম এখানে h লিখব, আমরা কি লিখতাম s ইকুয়াল টু ut প্লাস হাফ at স্কয়ার লিখতাম না, s লিখব এখন h লিখব, কারণ এটা উল্লম্ব বরাবর, আগে ছিল আনুভূমিক বরাবর যে s সমান সমান ut প্লাস হাফ at স্কয়ার, এখন s লিখব, এখন h লিখব। h সমান সমান কি হবে বলো তো, ut প্লাস হাফ gt স্কয়ার, এখন u লিখব না কারণ আদিবেগ তো 0, তাহলে কি লিখব শুধু হাফ gt স্কয়ার, তাহলে ফর্মুলা হয়ে যাবে h সমান সমান হাফ gt স্কয়ার। আশা করি ক্লিয়ার, ঠিক আছে। আরো ফর্মুলা হতে পারে h সমান সমান u প্লাস v ডিভাইডেড বাই 2 ইনটু t, বলতে পারি সূত্র কই থেকে পাইছেন, ওই যে s ইকুয়াল টু u প্লাস v ডিভাইডেড বাই 2 ইনটু t। আবার আরো সূত্র হতে পারে, মানে এগুলো দিয়ে তুমি মূলত সব ম্যাথগুলো করে ফেলতে পারবা। সো এটা হচ্ছে আমাদের কেস 1। এখন চলে যাব কেস 2। কেস 2, তুমি ধরো দালান হতে তুমি নিক্ষেপ করলা না, ভূমি থেকে তুমি দালানে নিক্ষেপ করলা, মানে নিচ থেকে উপরে, এটা ছিল কি উপর থেকে নিচ, এটা কি ছিল উপর থেকে নিচ। এখন কি শিখবো বলতো, কেস 2 তে নিচ হতে উপর, নিচ হতে উপর, খুবই সহজ। শুধু এখানে যে ভ্যালুগুলো ছিল সেগুলো তোমার কি হবে মাইনাস আকারে হবে। এখানে কি ছিল ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2gh, মাইনাস হয়ে যাবে। তাহলে নিচ থেকে উপরে হলে ফর্মুলা কি হবে বলতো, নাম্বার 1 ভি স্কয়ার সমান সমান ইউ স্কয়ার মাইনাস 2gh, তারপর 2 নম্বর ফর্মুলা কি h সমান সমান ut মাইনাস হাফ gt স্কয়ার, হ্যাঁ খালি মাইনাস হবে। 3 নম্বর ফর্মুলা কি, এখানে যা আছে এটা প্লাস থাকে, এটা কিন্তু মাইনাস হবে না, এটা মাইনাস হবে না, ঠিক আছে। মাইনাস হয় সবসময় জি এর সামনে, মনে রাখবা। এখানে তো কোনো জি নাই, এখানে কোনো জি নাই, মনে রাখবা। মাইনাস হয় শুধুমাত্র জি এর সামনে, শুধুমাত্র জি এর সামনে। এখন 3 নম্বর সূত্রে কোনো জি নাই, তাই তুমি মাইনাস দিবা কিসের, ঠিক আছে, মাইনাস তো দিতে পারবা না। সো এটা গেল কেস 2। এখন আমরা চলে যাব কেস 3। কেস 3টাই হচ্ছে ডিফিকাল্ট। কেস 3, কেস 3টা কি, তোমার একটা দালান আছে, ঠিক আছে, ভালো কথা, সে নিচেও মারলো না, সে ভূমি থেকে উপরে মারলো না, সে দালানের উপর থেকে মারলো। যে একজন ব্যক্তি দাঁড়ায় আছে, সে কি করলো নিক্ষেপ করছে, সে নিক্ষেপ করছে এই দিকে, তো ফলে জিনিসটা প্রাসের মতো এইভাবে পড়ে যাবে, ঠিক আছে, এইভাবে সে পড়বে। এখন যদি তোমাকে আমি কোশ্চেন করি যে এই ক্ষেত্রে ফর্মুলা h কি হবে, এই ক্ষেত্রে ফর্মুলাটা হবে h সমান সমান মাইনাস ut প্লাস হাফ gt স্কয়ার। এখন কথা হলো তো নিক্ষেপ যে করছে একটা অ্যাঙ্গেল করে নিক্ষেপ করছে না, এটা কিভাবে নিক্ষেপ করছে, একটা অ্যাঙ্গেল করে নিক্ষেপ করছে। তো অ্যাঙ্গেল করে নিক্ষেপ করলে অবশ্যই একটা থিটা আছে, আনুভূমিকের সাথে একটা থিটা অ্যাঙ্গেল ক্রিয়েট করছে, তাহলে এখানে সেই থিটাটা আসবে, ক্লিয়ার, এখানে সেই থিটাটা আসবে। তো তোমরা জানো h হচ্ছে উল্লম্ব বরাবর দূরত্ব, তো এখানে আমরা এটাকে দুইটা উপাংশে ভাগ করতে পারি। আমরা কি করতে পারি, আদিবেগ ইউ কে দুইটা উপাংশে ভাগ করতে পারি, ইউ কে দুইটা উপাংশে ভাগ করতে পারি, একটা হচ্ছে ইউ cos থিটা আর একটা কি ইউ sin থিটা। তুমি যে বের করতেছো কোন উপাংশ নিয়ে অঙ্ক করবা বলো দেখি, অবশ্যই উল্লম্ব উপাংশ নিয়ে অঙ্ক করবা, কারণ তুমি বের করতেছো উল্লম্ব দূরত্ব, তাইলে এখানে ইউ হবে না, এখানে হবে ইউ sin থিটা। আশা করি ক্লিয়ার। যখন উপরে নিক্ষেপ করতেছো সেটা উল্লম্ব বরাবর না, ইউ লেখা যাবে না, এখানে লিখতে হবে ইউ sin থিটা, ক্লিয়ার। সো এই জায়গাটা হবে কি ইউ sin থিটা, এই জায়গাটা কি হবে ইউ sin থিটা, পাশে কিন্তু একটা টি ছিল, এটা মাথায় রাখবা। আর কোশ্চেন একটা এরর হতে পারে, ভাই আপনি মাইনাস কেন দিছেন, কারণ আমি উপরে নিক্ষেপ করছি,
ঠিক আছে, এই বরাবর জি কে আমি পজিটিভ ধরছি, এই বরাবর জি হচ্ছে পজিটিভ, এই বরাবর হচ্ছে পজিটিভ, তাহলে এই বরাবর ইউ কি হবে নেগেটিভ। এই বরাবর কোনো কিছু পজিটিভ হলে উপরের দিকে নিক্ষেপ করলে সেটা তো নেগেটিভ হইব, সো এর জন্য ইউ এর আগে মাইনাসটা হয়েছে, জি এর আগে কিন্তু প্লাস হবে, কারণ আমি নিচের দিকে, এটা আলটিমেটলি নিচের দিকে পড়তেছে। তোমরা কমেন্টে জানিয়ে ফেলো এই তিনটা কেস দেখাইছি, তিনটা কেস কি পুরোপুরি ক্লিয়ার হয়েছে কিনা, কমেন্টে জানিয়ে ফেলো। ঠিক আছে, এটা হচ্ছে তোমার উল্লম্ব বরাবর দূরত্ব। আর যদি বলো ভাইয়া আনুভূমিক বরাবর দূরত্ব তো দেখাইলেন না, হ্যাঁ আনুভূমিক বরাবর দূরত্ব, আনুভূমিক দূরত্ব এটা দেখাই দেন। আনুভূমিক দূরত্ব সেটাকে আমরা এক্স দ্বারা প্রকাশ করব। তো নরমালি আনুভূমিক বরাবর দূরত্ব কি ছিল, এস ইকুয়াল টু ভিটি, তাই না, নরমাল সূত্র বেগ ইনটু টাইম। আনুভূমিক বরাবর কোন উপাংশটা কাজে লাগবে, ইউ কস থিটা কাজে লাগবে। সো তোমার এখানে বেগটা হবে ইউ কস থিটা আর টাইমটা হবে গিয়ে টি। সো কোন কোন অঙ্কে সারে দেখবা আনুভূমিক বরাবর দূরত্ব চাবে, কোন কোন অঙ্কে সারে দেখবা উল্লম্ব বরাবর দূরত্ব চাবে। ক্লিয়ার? এই জিনিসটা কমেন্টে জানিয়ে ফেলো পুরোপুরি ক্লিয়ার হয়েছে কিনা। এখন তুমি যদি এই বরাবর এটাকে ওয়াই নাম দাও আর এই বরাবর যদি তুমি এক্স নাম দাও, আরেকটা ফর্মুলা বাইর করা যায়, সেটা বই প্রমাণ আছে, আমাদের প্রমাণ জানা কোনো দরকার নাই। ফর্মুলাটা হচ্ছে y ইকুয়াল টু এক্স টেন থিটা মাইনাস জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2e স্কোয়ার কজ স্কোয়ার থিটা। এটা আবার একটা ফর্মুলা, এটা মুখস্থ রাখবা, y ইকুয়াল টু এক্স টেন থিটা মাইনাস জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2e স্কোয়ার কজ স্কোয়ার থিটা। আমি আশা করি এই প্রশ্ন আসবে না, এটা একটু বেশি ডিফিকাল্ট হয়ে যায় তোমাদের এগ্রির জন্য, কারণ কোনো ক্যালকুলেটর নাই, তারপরে শিখে রাখো। তোমরা একটু দ্রুত কমেন্টে জানিয়ে ফেলো যে তিনটা কেস দেখাইলাম, তিনটা কেসই বুঝতে পারছো কিনা। একটু চালু চালু ভাইয়া জানিয়ে ফেলো তিনটা কেসই কি ক্লিয়ার হয়েছে কিনা। সাব্বির, মোহাম্মদ মাহমুদ, তারপরে সঞ্জিদা বলছে যে পুরোপুরি ক্লিয়ার হয়েছে। বাকিরা একটু কমেন্টে জানাও ভাইয়ারা পুরোপুরি ক্লিয়ার হয়েছে কিনা, বাকিরাও কমেন্টে জানিয়ে ফেলো তাড়াতাড়ি তাড়াতাড়ি। যেহেতু বলছো ক্লিয়ার হয়েছে, সো একটা কোয়েশ্চেন, লিফটের ম্যাথে উপরে থাকলে জি প্লাস কেন হয়? আচ্ছা মিম একটা কোয়েশ্চেন করছে যে লিফটের ক্ষেত্রে, তাহলে চলো আলাদা একটা টাইপে আমরা শিখে ফেলি লিফটের ম্যাথ। যাও টাইপ 4, টাইপ 4 লিফটের ম্যাথ। যদি এটা নিউটন বলবিদ্যার শিখাই দিই, সমস্যা নেই, এই চ্যাপ্টারের সাথে রিলেটেড। একজনটা কোয়েশ্চেন করছে ভাই লিফটের ক্ষেত্রে কেন উপরে গেলে প্লাস হয়, সেটা বুঝাই দিচ্ছি। দেখো লিফটের ক্ষেত্রে কি কি কেস হইতে পারে, চলো আমরা কেসগুলো কল্পনা করি, বিভিন্ন কেস কল্পনা করি। কেস 1, লিফট যখন কি থাকে, স্থির থাকে। লিফট যখন কি থাকে, স্থির, তার মানে ওর কিন্তু কোনো নিজস্ব কোনো ত্বরণ নাই। ঠিক আছে, লিফটের নিজস্ব কোনো ত্বরণ নাই। আচ্ছা তার মানে তুমি যদি এখানে দাঁড়ায় থাকো, এখানে তোমার ওজনটা কি হবে, তোমার নর্মাল ওজন ডব্লিউ ইকুয়াল টু এমজি, নিজস্ব কোনো ত্বরণ নাই। এবার আসো কেস 2, কেস 2টা কিরকম, যে লিফট যদি উপরে উঠতে থাকে, যে কোশ্চেনটা তুমি করছো যে লিফট উপরে উঠলে, তখন চলো চিত্রটাকে বোঝার চেষ্টা করি। ও ইনিশিয়ালি সে ভূমিতে কিন্তু ছিল, তাই না, তুমি ইনিশিয়ালি ভূমিতেই ছিলা, পরে আস্তে আস্তে তুমি কি করলা, উপরে উঠে গেলা। এখন একটা খেয়াল করে দেখো, এই কন্ডিশনের সাথে এই কোন একটা কন্ডিশন, যেমন হচ্ছে উপরের দিকে যাওয়া, এই কন্ডিশন কি আসলে মিলছে? ঠান্ডা মাথায় চিন্তা করো, মিলে নেই। এখানে তুমি নিজে কিন্তু ভূমিতেই আসো, খেয়াল করে দেখো, এই যে একটা বস্তু, এই যে তুমি কি করছো, তুমি কিন্তু কোথায় আসো, ভূমিতেই আসো, তুমি ভূমিতেই কিন্তু আসো, তুমি সেখানে একটা বলকে উপরে নিক্ষেপ করছো, তুমি নিজেকে উপরে উঠে গেছো, হ্যাঁ যাও নাই, তুমি একটা বলকে নিক্ষেপ করছো, বলটা উপরে উঠে গেছে, তুমি নিজে কিন্তু উপরে উঠো নাই। সো বলটা কিন্তু উপরে চলে যাচ্ছে, সে কিন্তু কি করতেছে, সে কিন্তু উপরে চলে যাচ্ছে, তুমি নিজে কিন্তু নিচে ঠিকই আছো। তোমার ওজনে যদি আমি কথা বলি ডব্লিউ ইকুয়াল টু এমজি কিন্তু থাকে। তাহলে এই যে পুরো অ্যানালিসিসটা, এটা শুধুমাত্র হয় বস্তুর জন্য, এটা শুধুমাত্র বস্তুর জন্য। বস্তুর জন্য কি ওজন, এগুলো কি একটা ওজন না, এগুলো হচ্ছে বেগ, উচ্চতা, এগুলা। এটা কনসেপ্টটাই আলাদা, এটা কনসেপ্টটাই আলাদা। এটা হচ্ছে বল, বল আলাদা একটা রাশি, এইচ ভি এগুলো আলাদা একটা রাশি। এবার আমরা আসি ওজনের দিকে চলে যাই। ওজন জিনিসটা কি? ওজন হচ্ছে পৃথিবী তার কেন্দ্রের দিকে, ওজন জিনিসটা কি,
পৃথিবী পৃথিবী তার কেন্দ্রের দিকে, পৃথিবী তার কেন্দ্রের দিকে যত বলে কি করে, আকর্ষণ করে। পৃথিবী তার কেন্দ্রের দিকে যত বলে কি করে, আকর্ষণ করে। এখন তুমি যখন ভূমিতে আসো তখন কিন্তু তোমার জি কিন্তু জি থাকে, ঠিক আছে, এক্সট্রা কিন্তু কোনো ত্বরণ তোমার উপর কাজ করে না। তুমি যখন উপরের দিকে ওঠার চেষ্টা করো, তুমি কিন্তু জি কে প্রশমিত করে উপরে ওঠার চেষ্টা করো। তুমি জি কে যদি প্রশমিত না করতে পারো বা জি কে যদি ওভারকাম না করতে পারো, তুমি জীবন উপরে উঠতে পারবা? পারবে না। তোমাকে জি কে ওভারকাম করতে হবে। জি একটা শত্রু। উপরে ওঠার জন্য জি কি ডনের মতো বা জাম্বুর মতো। জি হচ্ছে খাড়ার নিচের দিকে ক্রিয়াশীল, সে হচ্ছে একটা জাম্বু। আর তুমি উপরে উঠতে চাও, তুমি হচ্ছে হিরো। এখন তোমরা আমাকে বলো, হিরো যদি ভিলেনকে হারাইতে চায়, হিরো যদি উপরে উঠতে চায়, তাহলে জাম্বুকে কি করতে হবে, আগে নিঃশেষ করতে হবে, ওকে আগে ওভারকাম করতে হবে। তুমি যদি জি কে ওভারকাম না করতে পারো, তাহলে তুমি কিন্তু উঠতে পারবে। ক্লিয়ার? সো উপরে উঠতে গেলে তোমাকে এক্সট্রা ইফোর্ট দিতে হয়। আমরা যখন সিঁড়ি বাই উপরে উঠি আমাদের কষ্ট লাগে, নামার সময় তো কষ্ট লাগে না। কেন? উপরে ওঠার সময় আমরা অভিকর্ষের বিরুদ্ধে কাজ করি। কারণ কোনো কিছু বিরুদ্ধে কাজ করলে কি এক্সট্রা ইফোর্ট দিতে হয়, এক্সট্রা বল দিতে হয়। সো এখানে মূল পয়েন্ট, তুমি যখন উপরে উঠবা তোমার কি দিতে হবে, এক্সট্রা ইফোর্ট। এই এক্সট্রা ইফোর্টটাই হচ্ছে বল, এক্সট্রা কি ফোর্স। খেয়াল করে দেখো, এক্সট্রা ফোর্স, এক্সট্রা মিনিংটা কি, এক্সট্রা মানে কিন্তু প্লাস, এক্সট্রা মানে কিন্তু জীবন মাইনাস না। তো তুমি যখন উপরে উঠতে চাও তোমাকে আরো বেশি বল প্রয়োগ করতে হবে। ক্লিয়ার? তার মানে উপরের দিকে যে ত্বরণটা কাজ করে এটা কি জি এর সাথে প্লাস হবে, কারণ কি তোমার তো বেশি পরিমাণ বল কাজ করবে এখানে। ক্লিয়ার? তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারবো যখন উপরে উঠবা নরমাল সূত্রে কি ছিল, ডব্লিউ ইকুয়াল টু এম জি। এবং তুমি তো জাম্বুকে হারায়া তারপরে উঠবা, তাই না? তোমাকে অভিকর্ষ ত্বরণটা পার হইতে হবে, এটাকে ওভারকাম করতে হবে, তাহলে তুমি উপরে উঠতে পারবা। সেই ওভারকামটা যে তুমি করছো এটা কি তুমি এক্সট্রা ইফোর্ট দিয়ে করছো না? তাহলে সেটা তো প্লাস হবেই। এখন ক্লিয়ার? আর যখন তুমি সিঁড়ি থেকে নামো তুমি তো বেশি একটা এক্সট্রা ইফোর্ট দিতে হয় না, নর্মালি নামা যায়। তুমি হচ্ছে মেট্রো রেলের কথা চিন্তা করো, তোমরা মেট্রো রেল খেয়াল করছো কিনা? মেট্রো রেলে যখন আমরা রাস্তা থেকে উপরে উঠি আমাদের সিঁড়ি কিন্তু হচ্ছে তোমার কিছু করা লাগে না, তুমি হচ্ছে জাস্ট দাঁড়াবা, চলন্ত সিঁড়ি আছে তোমাকে উপরে নিয়ে যাবে। কিন্তু মেট্রো রেলে নামার সময় চলন্ত সিঁড়ি নাই, তোমাকে হাইটে হেঁটে নামতে হয়, এবং নামতে কিন্তু কষ্ট হয় না। এটা রিজনটা কি, উপরে উঠতে গেলে আমাদের এক্সট্রা ইফোর্ট প্রয়োগ করতে হয়, এক্সট্রা বল প্রয়োগ করতে হয়। সেই এক্সট্রা বল, এটা কিন্তু একটা বল, খেয়াল করো, এম জি প্লাস এম এ, এইটাই তোমার এক্সট্রা বল। এটা কি এক্সট্রা একটা ফোর্স, এই এক্সট্রা ফোর্সের কারণেই এটা যোগ হয়েছে। সহজ বাংলা ভাষায় কি এক্সট্রা ফোর্স। তোমার প্রশ্নের উত্তর কি, এক শব্দে আমি উত্তর দিয়ে দিলাম, উপরে উঠলে আমাদের এক্সট্রা ফোর্স প্রয়োগ করতে হয়, এর জন্য প্লাস হয়েছে। আর নিচে নামতে গেলে আমাদের এক্সট্রা কোনো ফোর্স প্রয়োগ করতে হয় না, উল্টা আরো কম ওজন আমাদের কাজ করে। ঠিক আছে? তার মানে কেস নাম্বার 3 কি হবে বলতো? কেস নাম্বার 3 হচ্ছে যদি নিচে নামে, তো নিচে নামলে কি হবে, মাইনাস হবে। তো যে কমেন্টটা করছিলা যে ভাই লিফটের ক্ষেত্রে প্লাস হলো কেন, সে বুঝতে পারছো কিনা, বাকিরা সবাই বুঝতে পারছো কিনা কমেন্টে জানিয়ে ফেলো। আমি 2 দিন এক্সাম দিতে পারিনি, আবার 2টা ক্লাস জমে গেছে, প্র্যাকটিস খুব ডিপ্রেশন লাগতেছে। এই বেনুফা, তুমি তো হচ্ছে আমাদের খুবই নিয়মিত স্টুডেন্ট, ব্যাক এগ্রি নিয়মিত স্টুডেন্ট, তো প্যারা করার কিছু নাই। সেদিন তারেক হচ্ছে তোমাকে নিয়ে অনেক সুনাম করছে, বেনুফা খাতুন, তুমি তো প্যারা নিও না। তোমাকে নিয়ে আমাদের টিচার প্যানেল উল্টারও সুনাম করছে, তুমি তো প্যারা নিও না, নিয়মিত স্টুডেন্ট আছো আমাদের, কোনো প্যারা নেই, তো প্যারা নেওয়া লাগবে না। সবাই বলছে যে ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার। মিমার্কটা কোশ্চেনটা করছে, সো পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। সো আমাদের টাইপ নাম্বার 4 ও শেষ। ঠিক আছে? তো এখন টাইপ 5 এ চলে যাই। টাইপ 5 এর মধ্যে আছে কি তোমার বিভিন্ন ধরনের কৌণিক। তো আগে যে পুরান যে সিলেবাস গুলো ছিল সেই কৌণিক গুলো এখন কি করছে, নতুন সিলেবাসে মানে তোমাদের সিলেবাসে নিউটন বলবিদ্যার মধ্যে ঢুকাই দিচ্ছে। বাট পুরান সিলেবাসে কৌণিক নামে আলাদা একটা টপিক ছিল, সেটা পুরোপুরি নিউটন বলবিদ্যার মধ্যে নিয়ে আসছে। ঠিক আছে? মানে কি, মানে আমি একটু গুছায় বলি, কৌণিক বেগ এই টপিকটা নিউটন বলবিদ্যার মধ্যে নিয়ে আসছে। আমি এটা তোমাদেরকে এখন পড়াবো, নিউটন বলবিদ্যার অংশ হলেও এখন পড়াবো, কারণ মিলা পড়ানো যায়। যেমন রৈখিকের ক্ষেত্রে আমাদের যে সূত্রটা ছিল S = BT, আমি একটু আগে শিখাইছি,
কৌণিকের ক্ষেত্রে সেই ফর্মুলাটা চেঞ্জ হয়ে যায়, সেটা কি হয়ে যায়, রৈখিকে যেটা এস, কৌণিকে সেটা থিটা, রৈখিকে যেটা ভি, কৌণিকে সেটা ওমেগা। ঠিক আছে, এটা একটা ফর্মুলা। এখন আমরা আরেকটা সূত্রে চলে যাই, s ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি, কৌণিকে সেটা কি হয়ে যাবে, থিটা সমান সমান ওমেগা নট প্লাস ওমেগা ডিভাইডেড বাই 2 ইন্টু টি। তারপরে ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2as, কৌণিকে সেটা কি হয়ে যায়, ওমেগা স্কোয়ার সমান সমান ওমেগা নট স্কোয়ার প্লাস 2 আলফা থিটা। ঠিক আছে, তারপর আর কি আছে, s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এগুলা পুরান সিলেবাসে গতিবিদ্যা চ্যাপ্টারে ছিল, সেটা এখন নতুন সিলেবাসে কি করছে, মানে নতুন মানে কি এত নতুন না, 2015 সাল, মানে আমাদের আগের সাল আর কি, এটা নতুন বলতেছি আমি, তার আগের সিলেবাসে এগুলা গতিবিদ্যা চ্যাপ্টারে ছিল, এর জন্য আমি এখন দেখা দিচ্ছি। এই শেষ, এতটুকুই, আর কিছু না। এগুলো নিউটনের বলবিদ্যা আমি পড়াইছি, নিউটনের বলবিদ্যা এগুলো সুন্দর মতো পড়াইছি। এই যা সূত্রগুলো দেখে রাখবা তাইলেই চলবে, কৌণিক বেগ। ওকে, এবার আসো টাইপ 6। টাইপ 6 হচ্ছে বন্দুকের ম্যাথ, বন্দুকের ম্যাথ। বন্দুকের ম্যাথগুলো অ্যাকচুয়ালি কার শক্তি ক্ষমতার সাথে রিলেটেড, মানে এই চ্যাপ্টারটা দুনিয়ার অন্যান্য চ্যাপ্টারের সাথে রিলেটেড। যেমন একটা কোশ্চেন হইতে পারে যে বেগ দ্বিগুণ করলে কয়টি তক্তা ভেদ করতে পারবে, কয়টি তক্তা ভেদ করতে পারবে। ঠিক আছে, এরকম একটা প্রশ্ন আছে, এটা তোমরা পারো, সবাই উত্তর দাও, কমেন্টে উত্তর দাও, ভেদ করতে পারবে। ঠিক আছে, এরকম প্রশ্নের উত্তরটা তোমরা ইজিলি দিতে পারবা কার শক্তি ক্ষমতার মাধ্যমে। আমরা সবাই জানি ই কে সমান সমান কি, হাফ এম ভি স্কয়ার। তো তোমাদের একটা প্রশ্ন, তাহলে ভাই কার শক্তি ক্ষমতার অঙ্ক কি লেগে চ্যাপ্টার দেখা যাচ্ছে, এই বেগের কারণে এটা নিয়ে পেঁচানো যায়। এই বেগটা বিভিন্ন ভাবে বের করা যায়, যেমন তোমাদের কিন্তু শিখাইছিলাম যে ভি স্কয়ার সমান সমান ইউ স্কয়ার প্লাস 2as। এমন ম্যাথ হইতে পারে ভি সরাসরি দিবে না, ভি সরাসরি দিবে না, তোমাকে বের করে দিতে হবে। এমন ম্যাথ হইতে পারে ভি সমান সমান ইউ প্লাস এটি, এটার মাধ্যমে বের করে দিতে পারে। ঠিক আছে, তো আমি জাস্ট বেসিকটা বুঝাই, পরীক্ষার হলে যেমনি আসুক তোমরা আশা করি পারবা। তো এখন বেগকে তুমি কি করছো, দ্বিগুণ করছো, তাহলে জিনিসটাকে আমরা এভাবে বলতে পারি যে ই কে প্রপোর্শনাল টু ভি স্কয়ার, তুমি বেগকে দ্বিগুণ করছো তাহলে 2 স্কয়ার, তার মানে তোমার গতিশক্তি হবে 4 গুণ। গতিশক্তি 4 গুণ মানে তুমি কি 4টা তক্তা বের করতে পারবে। আশা করি পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, সো আমরা অনেকগুলো টাইপ শিখছি, আরো টাইপ আসবে আস্তে আস্তে। আমরা এখন প্র্যাকটিস শুরু করি। ঠিক আছে, এখন আমরা কি করব ভাই, আমরা অনেক কিছু পড়ে ফেলছি, আমরা এখন কি করব, এগ্রি কোশ্চেন ব্যাংক সলভ করব। এখন ধুমসে গাড়ি কোশ্চেন ব্যাংক তোমাদের সেই আদিমকাল থেকে এখনকার পর্যন্ত সব কোশ্চেন সলভ করে দিব আমি আজকের একটা ক্লাসেই। এগ্রি পুরো প্রশ্ন ব্যাংক সলভ করে দিব আমি গতিবিদ্যা চ্যাপ্টারে, আমাদের সাথেই থাকো। এগ্রি কোশ্চেন ব্যাংক সলভ। ঠিক আছে, এখন শুরু, এগ্রি কোশ্চেন ব্যাংক সলভ স্টার্ট। ঠিক আছে, এবার তোমাদের আমি প্রুফ দেখাবো যে 2022 সালে আসলে যে কয়টা প্রশ্ন আসছে। দেখো প্রশ্নটা দেখো, একটি বস্তু স্থির অবস্থান থেকে 0.5 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে 20 সেকেন্ড চলার পর 0.5 মিটার পার সেকেন্ড স্কয়ার মন্দনে 20 সেকেন্ড চললো, শুরু থেকে 40 সেকেন্ডে কত মিটার পথ অতিক্রম করলো। আমি বারবার বলে আসতেছি 2022 সালের ফিজিক্স প্রশ্নটা তুলনামূলকভাবে কঠিন ছিল, বেশি বড় বড় ম্যাথ ছিল, এই সেই 2022 সালের প্রশ্নটা। ঠিক আছে, এই ম্যাথ তোমরা করতে পারবা, কিন্তু সময় লাগবে। আমি তোমাদেরকে দেখাবো কিভাবে এই প্রবলেমটা সলভ করবা খুব ফাস্ট ওয়ে। প্রথমত যে কোনো একটা ম্যাথ একবার প্রশ্ন পড়বা না, দুইবার প্রশ্ন পড়বা, অন্তত দুইবার প্রশ্ন পড়বা, এটা হচ্ছে ভালো একটা স্ট্র্যাটেজি। তো প্রথম কথা হলো প্রশ্নটাকে কয়েকটা ভাগে ভাগ করে নিবা, যে প্রথম অংশ দ্বিতীয় অংশ। এইভাবে এই ম্যাথে প্রথম অংশটা কি দেখো তো, একটি বস্তু স্থির অবস্থান থেকে 0.5 মিটার সেকেন্ড স্কয়ার ত্বরণে 20 সেকেন্ড চলার পর, খেয়াল করো 20 সেকেন্ড চলার পর, এটা হলো একটা অংশ, এটা একটা ঘটনা। তাহলে প্রথম অংশ নিয়ে তোমরা আগে ম্যাথটা করো, প্রথম অংশ নিয়ে তোমরা আগে ম্যাথটা করো। ঠিক আছে, তাহলে প্রথম অংশের হেডিংটা কি দিবা, মনে মনে পরীক্ষাও তো লিখবা না, যে প্রথম থেকে 20 সেকেন্ড। ঠিক আছে, তাহলে আমরা ম্যাথটা সলভ শুরু করি। তাহলে প্রথম অংশের জন্য কি করবা বলো দেখি, 20 সেকেন্ড, প্রথম যে 20 সেকেন্ড সেটার জন্য অতিক্রান্ত যে দূরত্ব সেটাকে আমি মনে মনে নাম দিলাম S1। এখানে স্যারে স্থির অবস্থান বসে, সো ইউ এর মান 0, তারপর স্যারের ত্বরণ দিয়ে দিছে, এর মান দিয়ে দিছে 0.5, 20 সেকেন্ড টি এর মান দিয়ে দিছে। তুমি ইউ জানো, এ জানো, টি জানো, তুমি কি এস বের করতে পারবা না? বাচ্চাদের সূত্র এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। ইউ তো ভাই 0, তাহলে ইউ তো লেখারও দরকার নাই, শুধু হাফ এটি স্কয়ার লিখে ফেলো, হাফ এ টি স্কয়ার। এর মান তো জানোই, এর মানটা কত 0.5। ঠিক আছে,
টি স্কোয়ার মানে কি 20 কে স্কোয়ার করবা, তো 20 কে স্কোয়ার যদি তুমি করো এটা কিন্তু 400 হয়, ঠিক আছে। তো এটা হচ্ছে 400 আর এটা হচ্ছে 2, 400 কে 2 দিয়ে কাটাকাটি করলে কত হয় 200 হয়, 200 কে আবার 0.5 দিয়ে গুণ করলে কত হয় 100 হয়। তো তুমি কিন্তু ওই যে প্রথম বললাম না একটা ম্যাথকে কয়েকটা ভাগে ভাগ করবা, প্রথম ভাগে ভাগ করে তুমি উত্তর পেয়ে গেলে 100 মিটার। এবার দ্বিতীয় ভাগে চলে যাও, এতটুকু তো চললো, বলছে চলার পর 0.5 মিটার স্কোয়ার কি সেকেন্ডে এত মন্দনে 20 সেকেন্ড চললো, তাহলে পরবর্তী 20 সেকেন্ড, ঠিক আছে। মানে আমি যদি চিত্র আঁকার চেষ্টা করি, দেখো এ থেকে বি এটা হচ্ছে প্রথম স্থান অতিক্রান্ত দূরত্ব S1, তারপর বি থেকে সি এটা হচ্ছে দ্বিতীয় অংশ S2। তো আমি যে ম্যাথটা তোমাদেরকে করাচ্ছি এই ম্যাথে এ থেকে শুরু করে বি পর্যন্ত আমাদের করা শেষ, মানে এই যে দূরত্বটা আমরা বের করছি 100 মিটার, S1 এর মানটা কত 100 মিটার। এখন এইখানে আদিবেগ ইকুয়াল টু 0 তুমি জানো, বাট এইখানের বেগটা কি তুমি জানো, বি বিন্দুর বেগটা জানো, এখন তোমাকে বি বিন্দুর বেগটা বের করতে হবে। তো চলো বি বিন্দুর বেগটা নির্ণয় করি। তো বি বিন্দুর যে বেগটা এটাকে আমি মনে মনে আমি ধরো ভি নাম দিলাম, ঠিক আছে। তাহলে ভি সমান সমান ফর্মুলা কি ছিল ইউ প্লাস এটি, এই যে এই অংশের জন্য বি বিন্দুতে যে বেগটা সেটা হচ্ছে শেষ বেগ, প্রথম অংশের জন্য শেষ বেগ, ঠিক আছে। বি বিন্দুর বেগটা মানে কি এ বি এর শেষ বেগ, তাহলে আদি বেগটা কত 0, তাহলে আদি বেগ 0, ইউ জায়গায় 0 বসায় দাও। এখন এ বি এটা আমাদের প্রথম অংশ, এটা ত্বরণ কত, এটা ত্বরণ হচ্ছে 0.5, তাহলে এই জায়গা বসায় দিবা 0.5। প্রথম অংশের জন্য যে টাইম সেটা কত সেকেন্ড 20 সেকেন্ড, তাহলে টি এর জায়গায় বসায় দিবা 20, তাহলে 20 এর সাথে 0.5 গুণ করলে 10 হয়। সো তুমি কিন্তু এখানের বেগটা বের করে ফেললা, এখানের বেগটা হচ্ছে কত 10, এই যে বেগটা আমি বের করে ফেলছি 10 মিটার পার সেকেন্ড। এখন আমি দ্বিতীয় অংশে আগাতে পারবো, ক্লিয়ার। তাহলে দ্বিতীয় অংশের ক্ষেত্রে বস্তুটা কি হয়েছিল, সে মন্দনে চলছে, সে একটা মন্দনে চলছে, তার মানে কি সে থেমে যাবে, এখানে বলছে 20 সেকেন্ড চললো, 20 সেকেন্ড ধরে সে চলছে, তার মানে তুমি কিন্তু এখানকার টি জানো, তুমি এটা আদিবেগ জানো, এটা কি বিসি অংশের জন্য কি আদিবেগ ইউ, তাহলে তুমি ইউ জানো টি জানো, ঠিক আছে। আবার তুমি কিসের মান জানো, এর মানও কিন্তু তুমি জানো, এখানে এ কিন্তু নেগেটিভ, তুমি এর মানও জানো। এখন স্যারে বলছে এস এর মান কত, খেয়াল করো তুমি কার কার মান জানো, টি জানো, ইউ জানো, ভি জানো, স্যারে এস চাইছে, বলো দেখি কোন সূত্র, হ্যাঁ এস ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইনটু টি, তুমি চাইলে এটা দিয়ে করে ফেলতে পারো, ঠিক আছে। ইউ এর মানও জানো বি এর মানও জানো, তো আমরা লিখে ফেলি এস ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইনটু টি, তুমি চাইলে এটা দিয়ে করতে পারো। তো ইউ এর মানটা কত বলো দেখি ভাইয়া, ইউ এর মানটা হচ্ছে 10। এখন কত হলো বি এর মানটা তোমার জানা দরকার, বি এর মানটা কি তোমার জানা আছে, এখানে একটা আটকে গেল যে ভাই বি এর মানটা তো জানি না, তাহলে এখানে একটা আটকে গেল, সো এখানে একটা কোশ্চেন এরাজি হয়ে গেল, এখানে একটা কোশ্চেন এরাজি হলো ভাইয়া বি এর মানটা কত, শেষ বেগটা কি দিছে, সি বিন্দুর বেগটা কি আমরা জানি, জানি না, তাহলে আমরা অন্য ওয়েতে যাবো, এমন ওয়েতে যাবো যেখানে এ আছে, কোন সূত্রে এ আছে বলো দেখি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার, এখানে এ আছে, এখানে এ আছে, তবে একটু সাবধান থাকবে এটা কিন্তু নেগেটিভ, তাহলে আমরা ইউ এর মানটা বসাই দিই, ইউ এর মানটা কত ছিল 10, টি এর মানটা হচ্ছে 20, ঠিক আছে। হাফ এর মান কিন্তু নেগেটিভ বসাবা, এর মানটা হবে -0.5, এর মানটা কত -0.5, এর মানটা হবে -0.5, টি এর মানটা কত 20 স্কয়ার, ঠিক আছে। তাহলে 20 এর সাথে 10 গুণ করলে হয় 200, এখানে প্লাসে মাইনাস হবে মাইনাস, আবার আগের মতো কাহিনী, আমরা এটা ক্যালকুলেশন করছিলাম মনে করে দেখো, হাফ 0.5 20 স্কয়ার এটা আমরা ক্যালকুলেশন করছিলাম, এই মানটা আমাদের 100 ছিল, কিন্তু সামনে মাইনাস হবে -100, তাহলে এটা আমার এসে পড়লো 100 মিটার। তাই খেয়াল করে দেখো আমার প্রথম অংশের আনসার আসছিল 100 মিটার, দ্বিতীয় অংশের আনসার আসলো 100 মিটার, তাহলে এটাকে আমরা লিখে ফেলি 100 মিটার। তাহলে বলো তো টোটাল ডিস্টেন্স, এই যে টোটাল 40 সেকেন্ড, এটা ছিল 20 সেকেন্ড, এটা হচ্ছে 20 সেকেন্ড, তাহলে টোটাল 40 সেকেন্ডে তোমার আনসার কত আসলো বলো তো, এস টোটাল সমান সমান কত দাঁড়াইলো, S1 প্লাস S2, S1 এর মান হচ্ছে 100, S2 এর মান হচ্ছে 100, তাহলে তোমার টোটাল ডিস্টেন্স আসলো 200 মিটার। এখন অপশনে খুঁজো আছে কিনা, এই যে অপশনে আছে 200 মিটার, সো দ্য কারেক্ট আনসার ইজ 200 মিটার। তোমরা কমেন্টে জানিয়ে ফেলো পুরো ম্যাথটা বুঝছো কিনা, দেখা অনেক তোমাদের কাছে কঠিন মনে হতে, কঠিন না একটু বেশি সময় সাপেক্ষ মনে হতে পারে, আসলে সময় সাপেক্ষ, এটা 2 মিনিটের আগে করা সম্ভব না, আমাকে যদি করতে দাও এটা আমারও 2 মিনিট লেগে যাবে। এখন কথা হলো ভাইয়া 2 মিনিট লাগলে কি ভয় কিছু আছে, এটা লাস্টে আনসার করবা, তোমাদের কেমিস্ট্রি আছে বায়োলজি আছে এগুলো দেখার সাথে সাথে আনসার করা যায়, এমন প্রশ্ন দিবে, ফিজিক্সের জন্য লাস্টে সময় রাখবা, ফিজিক্স আর ম্যাথের, ঠিক আছে। তাইলে হ্যাঁ 2 ধাপে হবে
উত্তর হবে 200। তোমরা দেখি অনেকই বুঝে ফেলছো। বেনুফা খাতুন, তন্নি, রামিয়া, আফরিদা, সানজিদা, তোমরা সবাই কিন্তু সঠিক উত্তর দিয়ে দিচ্ছি। ওকে, সবাইকে কনগ্রাচুলেশন। আচ্ছা, এখন আমরা চলে যাব আমাদের 2 নম্বর প্রশ্নটা। 2 নম্বর প্রশ্নে স্যার কি বলছে, যে একটি বস্তুকে একটি খাড়া স্তম্ভের উপর থেকে আনুভূমিক রেখার সমান্তরালে 2 মিটার পার সেকেন্ড বেগে ছোড়া হলো। যদি 5 সেকেন্ডে উহা ভূমিতে পড়ে তবে স্তম্ভের উচ্চতা কত? এখন তোমরা বলো তো এটা কোন টাইপের আন্ডারে পড়ছে? ঠান্ডা মাথায় ভাবো তো। তোমরা বলো ভাই এটা কোন টাইপের আন্ডারে পড়ে না, এটা আপনি পড়ানি নাই। উত্তর হচ্ছে আমি পড়াইছি। দেখো, আগে সিনারি, সবসময় সিনারি চিন্তা করার চেষ্টা করবে। এটা ধরো ভূমি, হ্যাঁ, এটা হচ্ছে তোমার সেই দালান, তুমি এখানে দাঁড়ায় আছো, তুমি কি কাজ করছো? তুমি একটা বস্তুকে খাড়া স্তম্ভের উপর থেকে আনুভূমিক রেখার সমান্তরাল, খেয়াল করো, আনুভূমিক রেখার সমান্তরাল 2 মিটার পার সেকেন্ড বেগে ছড়ছো। তার মানে কি তুমি এই বরাবর নিক্ষেপ করছো কত? 2 মিটার পার সেকেন্ড বেগে। তারপরে কি ঘটনা করছে, সেটা 5 সেকেন্ডে ভূমিতে এসে পড়ছে। 5 সেকেন্ডে সেটা ভূমিতে এসে পড়ছে, তার মানে টি এর মানটা হচ্ছে 5। টি এর মানটা হচ্ছে 5। বস্তুটা তো নিচে পড়বে, তাই না? তো নিচে যেহেতু পড়ছে, সে একটা উল্লম্ব বরাবর দূরত্ব অতিক্রম করছে, সেই দূরত্বটাকে আমরা নাম দিচ্ছি এইচ। এখন কোন বস্তুকে উপর থেকে নিচে ছুড়লে, তুমি যখন একটা বস্তুকে উপর থেকে নিচে ছেড়ে দাও, তখন বেসিক ফর্মুলাটা কি? বেসিক ফর্মুলা ছিল ইউটি প্লাস হাফ জিটি স্কয়ার। উপর থেকে নিচে হলে প্লাস হয়। আবার তোমাদেরকে এটাও বলছিলাম যে ম্যাক্সিমাম পয়েন্টে ইউর মান কিন্তু 0 হয়, তাই না? তোমরা এখানে একটা অবজেকশন দিবা, ভাইয়া এই ম্যাথে তো ইউর মান 0 না। আমিও তোমাদের সাথে এক, যে এই ম্যাথে ইউর মানটা আসলে 0 না, ইউর মানটা 2। বাট এখানে একটা ঝামেলা আছে, একটা ঝামেলা আছে। ঝামেলাটা কি? এই এজটা তো উল্লম্ব বরাবর দূরত্ব, উল্লম্ব দূরত্ব, তাহলে তুমি যে বেগটা ব্যবহার করবা, এই বেগটা কি নিতে হবে? উল্লম্ব বরাবর বেগ নিতে হবে। এটা তোমাদের শিখাইছিলাম, উল্লম্ব বরাবর বেগ নিতে হবে। উল্লম্ব বরাবর যদি তুমি বেগ নাও, সেটা কি হয়? সাইন থিটা। সো এখানে তুমি ইউ লিখতে পারবা না, তোমাকে এখানে লিখতে হবে ইউ সাইন থিটা লিখতে হবে। ক্লিয়ার? তোমাকে লিখতে হবে ইউ সাইন থিটা। ঠিক আছে, তুমি বের করতেছো উল্লম্ব বরাবর দূরত্ব। এই যে স্তম্ভের উচ্চতা, স্তম্ভের উচ্চতা মানে কি? এই হাইট, এই হাইটটা, এই হাইটটা, এই হাইটটা এইচ, এটা তুমি নির্ণয় করবা। তাহলে তুমি 2 মিটার পার সেকেন্ডে কি করবা? হ্যাঁ, এটা তো আনুভূমিক বরাবর বেগ, তোমার লাগবে উল্লম্ব বরাবর বেগ। আনুভূমিক বরাবর তোমার বেগ আছে, উল্লম্ব বরাবর তো কোনো বেগ নাই। ক্লিয়ার? ব্যাপারটা হচ্ছে এরকম যে এখানে ফর্মুলাটা ইউ হবেই না, এটা হবে ইউ সাইন থিটা। ক্লিয়ার? এখন তোমরা বলো ভাই আপনি থিটা কই থেকে পাইলেন? এই ম্যাথে থিটা কই থেকে আইলো? থিটা আছে, আছে বেটা আছে। এখানে থিটাটা কি জানো? থিটা হচ্ছে 0 ডিগ্রি। তুমি উল্লম্ব বরাবর সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল নিয়ে নিক্ষেপ করছো? থিটার মান 0 ডিগ্রি। তুমি 0 ডিগ্রি অ্যাঙ্গেল নিক্ষেপ করছো। যে আনুভূমিক বরাবর, আনুভূমিকের সাথে তুমি 0 ডিগ্রি অ্যাঙ্গেল নিক্ষেপ করছো। সো এখানে থিটা আছে, থিটার মান 0 ডিগ্রি। এখন sin 0 এর মান কত? 0, তাই না? তুমি যখন থিটার মানটা বসাই দিবা, এই পার্টটা করতে তো কোনো কাজে লাগবে না তোমার। তাহলে আলটিমেটলি এই সময় সমান কি দাঁড়াইলো? হাফ জিটি স্কয়ার দাঁড়াইলো। সো এই থিটাটা, এই বেগটা তোমার কোনো কাজেই লাগবে না। ইউ এর মান তুমি 2 বসাও, আর থিটার মান 0 ডিগ্রি বসাও, তাহলে 2 কি কোনো কাজে লাগলো? এটা পুরোটা তো 0 হয়ে গেল। সো আনুভূমিক বরাবর যদি বেগ দেয়া দেয়, শিওর থাকো এই পার্টটা 0 হয়ে যাবে। তাহলে আনসারটা কি? আনসারটা হবে হাফ ইনটু 9.8 ইনটু টাইম কিন্তু স্যারে দিয়ে দিছে 5 সেকেন্ড। ঠিক আছে, 5 স্কয়ার। এখন তোমার এটা ক্যালকুলেশন করতে হবে, এটা তোমার ক্যালকুলেশন। তো 5 স্কয়ার মানে 25। ঠিক আছে, 2টা ভাগ করলে কত হয়? 12.5। তাহলে 12.5 গুণন 9.8। এখন আবার একটা ভেজালে পড়ে গেলাম, ভাই এটা ক্যালকুলেশন আমি কেমনে ক্যালকুলেটর ছাড়া করবো? এটা তো 2022 সালে আসছে। দেখাই তোমাদেরকে, অপশনগুলো দেখাই। আর এটা কত সালে আসছে? এটা 2022 সালে আসছে। তোমরা একটা ভালো লেভেলে বিপদে পড়ে গেলা ক্যালকুলেশন, যে ভাই এটা ক্যালকুলেশনটা কিভাবে করব? আমি টেকনিক শিখাই দিচ্ছি, ভয় পাই না। এখন খেয়াল করো, আমাদের আসলো কত? 12.5 সাথে গুণ দিব কত? 9.8। গুণ দিব 9.8। তুমি ভয় পাবা না, তুমি নরমালি গুণ করে দাও। তুমি দশমিক দশমিক বাদ দিয়ে দাও, দশমিক বাদ দিয়ে তুমি নরমালি গুণ করো। আজকে তোমাদেরকে এখন শিখাবো কিভাবে দশমিকের ক্যালকুলেশন করতে হয়। দশমিকের ক্যালকুলেশন একটা ওয়ে আছে, সেটা হলো তুমি এখানে দেখবা দশমিক পরে কয়টা ডিজিট আছে? উত্তর হচ্ছে একটা ডিজিট। ঠিক আছে, এখানে দশমিক পরে কয়টা ডিজিট? একটা ডিজিট। একটা প্লাস একটা টোটাল কয়টা ডিজিট হলো? 2টা ডিজিট। এটা একটু হাতে রাখো, এটা একটু পর আমার কাজে লাগবে। কয়টা ডিজিট হলো? 2টা ডিজিট। ঠিক আছে, এই 2টা ডিজিট একটু হাতে রাখো, পরে কাজে লাগবে। দশমিক গুলা বাদ দিয়ে দাও, বাদ দিয়ে নর্মালি গুণ করে দাও। নর্মালি গুণ করলে কত হয়? 5 আর 40, শূন্য হয় থাকে 4। ঠিক আছে, 8 2 16, 16 4 20, আর থাকে 2। 8 একে 8, 2 কত? 10। এরপর শূন্য দিবা। 5 9 45, 5 হাতে থাকে কত? 4।
9 দুগুণ 18, 18 4 22, 22 2 হাত থাকে 2, 9 কে 9 আর 2 কত 11, 11, ঠিক আছে। তাহলে 0 5 2 1 1 2 1। এখন এই যে মানটা বের হইছে এটা কি দশমিক ছাড়া? এখন তোমাকে যদি আমি বলি যে দশমিক দিয়ে যে তুমি দুইটা ডিজিট বাইর করছিলা না, দুইটা ডিজিট রাখছিলা না, এটা ঠিক আছে। উত্তরটা হচ্ছে এই যে ডান পাশ আছে না, এই ডান পাশ থেকে দশমিককে 2 ডিজিট বামে নিবা। যদি এটা যোগ করে 3 ডিজিট হইতো তাহলে তুমি 3 ডিজিট বামে নিতা। যদি এই দুটো যোগ করে 4 ডিজিট হতো তুমি 4 ডিজিট বামে নিতা। ক্লিয়ার? দশমিককে যদি তুমি 2 ডিজিট বামে নাও উত্তর কত দাঁড়ায়? 122.5 দাঁড়ায়। হ্যাঁ, তুমি কমেন্ট চেক করে অপশন চেক করে দেখো 122.5 আছে কিনা। এই যে আছে। সো এরই মাধ্যমে আমাদের দশমিকের ক্যালকুলেশন হয়ে গেল। তোমরা কমেন্টে জানাই ফেলো বুঝছো কিনা। খুব দারুণ না? দশমিকের ক্যালকুলেশন খুবই সহজ। তোমাদেরকে আমি একটা প্র্যাকটিস করতে দিই। প্র্যাকটিস। এখন তোমরা আমাকে দশমিকের একটা ক্যালকুলেশন করে দিবা। ধরো 1.23 এটার সাথে এখন তোমরা আমাকে গুণ করে দিবা ধরো জি এর মান 9.8। ক্যালকুলেটর ছাড়া 1 মিনিটের মধ্যে সব এটা ক্যালকুলেশন করে দাও। তোমাদের টাইম স্টার্ট। 1.23 এর সাথে 9.8 গুণ করবা ক্যালকুলেটর ছাড়া। ক্যালকুলেটর ছাড়া গুণ করে দাও। তাড়াতাড়ি তোমরা জানাও। এই যে শেখ সৈকত আলিফ, আলিফ বলতেছে 12 সামথিং। এ আলিফ রে, তোরে কি আমি 12 সামথিং এভাবে উত্তর দিতে বলছি? এক্সাক্ট আনসার দিতে বলছি। তাহলে আমি টেকনিক কেন শিখাইলাম? হ্যাঁ আলিফ, টেকনিক কেন শিখালাম রে? ওকে, তো সবাই কিন্তু সঠিক উত্তর দিয়ে দিচ্ছে, কনগ্রাচুলেশন। আমরা এখন পরবর্তী ম্যাথে চলে যাব। ঠিক আছে, আমরা কয়টা ম্যাথ শিখছি বলো দেখি? নিচে আরেকটা ম্যাথ আছে, এখন আমরা 3 নম্বর ম্যাথে চলে যাচ্ছি। খেয়াল করে দেখো, এটাও এগ্রি 2022 সালে আসা কোয়েশ্চেন। সো অনেকগুলো কোয়েশ্চেন আছে 2022 সালে। একটি বস্তুকে খাড়া উপর দিকে ছুঁড়ে মারলে উহা 6 সেকেন্ড পর ভূমিতে ফেরত আসে। কোয়েশ্চেনের কাছে কত মিটার উচ্চতায় উহা পৌঁছেছিল? খেয়াল করো, আমরা যদি চিত্র আঁকার চেষ্টা করি, চিত্রটা এরকম। এইখান থেকে এইখানে পর্যন্ত উঠতে আমাদের কত টাইম লাগে সেটা আগে জানা দরকার। এখানে বলছে তুমি নিক্ষেপ করছো, সেটা 6 সেকেন্ড পর ভূমিতে ফিরে আসছে। মানে কি? উপরে উঠতে লাগছে 3 সেকেন্ড, নিচে নামতে লাগছে 3 সেকেন্ড, টোটাল 6 সেকেন্ড হইলো। ক্লিয়ার? উপরে উঠতে লাগছে কয় সেকেন্ড? 3 সেকেন্ড। নিচে নামতে লাগছে 3 সেকেন্ড, কারণ উপরে উঠতে যে সময় লাগে নিচে নামতে সেম সময় লাগে। এর জন্য আমি 6 কে জাস্ট 2 ভাগ করছি। সো উপরে উঠতে কি পরিমাণ টাইম লাগে? 3 সেকেন্ড। ঠিক আছে, টি এর মান 6 ধরতে পারবা না, টি এর মান 3 ধরবা। আচ্ছা, টি এর মান 3 ধরা তুমি কি বের করবা? এইচ বের করবা। পারবা না? অবশ্যই পারবা। সেটা কি? তুমি কিন্তু নিক্ষেপ করছো কি নিচ থেকে উপরে, নিচ থেকে উপরে এভাবে নিক্ষেপ করছো। ঠিক আছে, এখন আমাদের একটা কিন্তু ফর্মুলা আছে, মনে করে দেখো। নিচ থেকে উপরে উঠতে যে টাইম লাগে উপর থেকে নিচে তো সেম পরিমাণে টাইমই তো লাগবে, তাই না? আমাদের কিন্তু একটা বেসিক একটা ফর্মুলা আছে, এইচ ইকুয়াল টু হাফ জিটি স্কয়ার। এইচ ইকুয়াল টু কি? হাফ জিটি স্কয়ার। একবার বেসিক একটা ফর্মুলা আছে, তাহলে আমরা ফর্মুলা বসাই দিই। হাফ সমান হাফ ইন্টু 9.8 ইন্টু টি এর মানটা কত? 3। 3 কে স্কোয়ার করলে কত হয়? 9। আবার 9 কে 2 ভাগ করলে কত হয়? 4.5। এই যে দেখছো ক্যালকুলেশন কি লেখা লাগবো?
এবার আলিফ, এবার যদি তুই যদি বলস এত দশমিক সামথিং, যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে দিব। ল এখন তাড়াতাড়ি এটা ক্যালকুলেশনটা করে ফেলো। এই যে 3 স্কয়ার করলে 9 হয়, 9 কে 2 দিয়ে ভাগ করলে 4.5 হয়। এই 4.5 এর সাথে এখন 9.8টা তোমরা গুণ করবা উইদাউট ইউজিং দ্য ক্যালকুলেটর। রাফি ভাই একটা টেকনিক শিখাইছে, সেই টেকনিকটা এখন অ্যাপ্লাই করবা। চলো করে ফেলো। শিশির বলতেছে ওইখানে সব সিনিয়র, হ্যাঁ এখানে সব সিনিয়র। ফাহাদ আঞ্জুম বলতেছে আনসার বি। এই বেটা একটু তাড়াতাড়ি কর না, ক্যালকুলেটর ইউজ করা যাবে না, হাতে হাতে করো, হাতে হাতে করো, হাতে হাতে করো ভাই, একটু প্র্যাকটিস করো। হাতে হাতে সবাই প্র্যাকটিস করো, হাতে হাতে প্র্যাকটিস করো। ওই ছেলে কিন্তু হাতে হাতে করে নাই। 44.1 সানজিদা, মাহমুদ, শাহিন, সামাইয়া, কানিজ ফাতেমা, নুসরাত স্বর্ণা, সবাই 44.1 উত্তর দিয়েছ, সাবাস। সেটা উত্তর হবে 44.1। 4 নম্বর প্রশ্ন, এইটাই আমাদের 2022 সালের লাস্ট কোয়েশ্চেন। দেখো 2022 সালে 4টা প্রশ্ন আসছে। প্রথম প্রশ্নটাতে প্রথম পার্টটুকু কি বলছে, স্থির বস্তু তার মানে ইউ এর মান 0, 10 নিউটন বল 10 সেকেন্ড ধরে ক্রিয়া করে বন্ধ হয়ে যায়। ঠিক আছে, শুরু থেকে বস্তুটি 60 সেকেন্ডে 1100 মিটার দূরত্ব অতিক্রম করলে বস্তুটির ভর কত? আমার কোশ্চেন অনেক ভালো লাগছে, আমার সিরিয়াসলি কোশ্চেন অনেক ভালো লাগছে। তো আমাদের বেসিক ফর্মুলা কি, এফ ইকুয়াল টু এম এ, এটা একবার বেসিক ফর্মুলা, তাই না? এখান থেকে আমরা এম কি লিখতে পারি, এম সমান সমান হবে এফ বাই এ। তো এফ এর মানটা আমরা সবাই জানি 10 নিউটন, কিন্তু এর মানটা তো জানি না। তার মানে এর মান বের করতে পারলেই ম্যাথটা শেষ, ত্বরণটা বের করতে পারলেই ম্যাথটা শেষ। তো এইখানে 10 সেকেন্ড ধরে কাজ করছে, সো টি এর মান 10, আদিবেগ 0, স্থির বস্তু, সো ইউ এর মান 0। ওকে, আচ্ছা আর কি আছে বলো তো? সেটা ক্রিয়া করছে, ক্রিয়া করে সেটা বন্ধ হয়ে গেছে। ত্বরণটাকে আমরা কি লিখবো, ত্বরণের মানকে আমরা এই লিখবো, ত্বরণকে আমরা কি লিখবো, এই লিখবো। এটা বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে যাওয়া মানে কি 10 সেকেন্ড পরে এর মান 0। সো ঘটনাটা হচ্ছে আমরা ভাগ করবো যে আগের মতো এ বি সি। এই অংশটুকুতে এর একটা মান আছে, আর এই অংশটুকুতে এর কোনো মান নাই, কারণ ত্বরণ বন্ধ হয়ে গেছে। ত্বরণ বন্ধ হয়ে যাওয়া মানে কি এর মান 0, আর এর মান 0 হলে সেটাকে আমরা সমবেগ বলে থাকি। কোনো বস্তুতে যদি ত্বরণ না কাজ করে সেটা সমবেগ, তাহলে এই অংশটুকু কি হবে, সমবেগ। ঠিক আছে, এই অংশটুকু হচ্ছে সমবেগ, বিসি অংশটুকু হচ্ছে সমবেগ। তো স্যার কি বলে দিছে যে শুরু থেকে 60 সেকেন্ডে, শুরু থেকে খেয়াল করো স্যারা যে ডাটা দিচ্ছে শুরু থেকে এটা হচ্ছে এতটুকু হচ্ছে আমাদের প্রথম অংশ, এতটুকু হচ্ছে প্রথম অংশ। এই যে ডাটাগুলা এটা হচ্ছে প্রথম অংশের জন্য ডাটা। ঠিক আছে, এবার দ্বিতীয় অংশটুকুতে ডাটা আসো। দ্বিতীয় অংশটুকু কিন্তু আবার এতটুকু অংশ না, দ্বিতীয় অংশটুকু বলতে পুরোটাই বুঝাইছে। ঠিক আছে, তো আমাদের এতটুকু হচ্ছে প্রথম অংশ, এতটুকু হচ্ছে প্রথম অংশ, আর দ্বিতীয় অংশ বলতে আমি পুরোটাকে বুঝাইতেছি। এই যে মানে দ্বিতীয় লাইন, এই যে সে কি বলছে, শুরু থেকে বস্তুটি 60 সেকেন্ডে 1100 মিটার দূরত্ব অতিক্রম করছে। তার মানে টোটাল হচ্ছে 1100 মিটার টোটাল এসি। তাহলে এখন আমরা কি করব, দ্বিতীয় অংশ বা পুরো অংশ নিয়ে কাজ করব। পুরো অংশ নিয়ে কাজ করব, পুরো অংশ নিয়ে যখন কাজ করব আমাদের টোটাল এসির মানটা হবে 1100, আদিবেগটা কত, ইউ এর মানটা হবে 0। ঠিক আছে, আচ্ছা তো এই বস্তুটা কিন্তু এখানে সমবেগে যাচ্ছিল, তো সে 1100 মিটার পথ অতিক্রম করছে কতক্ষণ, 60 সেকেন্ডে। টি এর মানটা কত, 60। ক্লিয়ার, সে পুরো অংশটা সে 60 সেকেন্ড অতিক্রম করছে। তাহলে প্রথম অংশটুকু ছিল 10 সেকেন্ড, প্রথম অংশটুকু ছিল কত, 10 সেকেন্ড। তাহলে সে বাকি অংশটুকু গেছে কত, 50 সেকেন্ডে। তাহলে প্রথম অংশটুকু যদি অতিক্রম করতে আমি S1 নাম দিই, দ্বিতীয় অংশটুকুর নাম কি দিব, S2। এই S2টা গেছে কোন সূত্র ফর্মুলা অ্যাপ্লাই করে বলতো, S2 ইকুয়াল টু ভিটি, কারণ এটা সমবেগে গেছে। এখন ভাই আমি S2 এর মান জানি না, খেয়াল করো আমি S1 এর মান আলাদাভাবে জানি না, S2 এর মানও আমি আলাদাভাবে জানি না, তবে ফর্মুলা জানি। S2 এর ফর্মুলা কি ভিটি। এখন ভি এর মানটা তো আমার জানা নেই, কিন্তু টি এর মানটা কিন্তু আমার জানা আছে। টি এর মানটা কত সেকেন্ড, 50 সেকেন্ড। তাহলে আমি টি এর মানটা বসাই দিই 50, আর বেগের মানটা আমি বসাই দিই ভি। সো S2 কিন্তু আমার বের হয়ে গেল 50 ভি। ক্লিয়ার, এবারে S1 এ আসো। S1 মানে এই অংশটুকু নিয়ে আমরা যখন কাজ করব, তো S1 এর ক্ষেত্রে কি ঘটনা ঘটবে,
S1 সমান সমান অনেকগুলো সূত্র আছে, একটা হচ্ছে u প্লাস বি ডিভাইড বাই 2 ইন্টু টি, ঠিক আছে, এটা দিয়ে আমরা করে ফেলি u প্লাস বি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। তাহলে S1 এর ক্ষেত্রে আমরা লিখতে পারি u এর মানটা 0, আমি বেগ কিন্তু জানি না, তাহলে বি এর মানটা ভি থেকে যাবে, ঠিক আছে। আবার টাইম কিন্তু আমার জানা আছে, টাইমটা হচ্ছে 10 সেকেন্ড, ঠিক আছে, টাইমটা আমি 10 বসাই দিলাম, তাহলে 10 আর 2 কাটাকাটি করলে 5 হয়, তাহলে আমার S1 এর মানটা কত দাঁড়ালো 5v, S1 এর মানটা হচ্ছে 5v, S2 এর মান হচ্ছে 50v, ক্লিয়ার। আচ্ছা, এখন এই দুইটা মিলে যোগ করলেই তো 1100 মিটার হয়েছে, তাই না, টোটাল হচ্ছে 1100 মিটার, টোটাল 1100 মিটার, S1 আর S2 মিললে হচ্ছে 1100 মিটার। তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে S1 প্লাস S2 সমান সমান 1100 মিটার। S1 কিন্তু আমি বের করে রাখছি 5v, S2 আমি বের করে রাখছি 50v, এই দুটো যোগ করে কত হয়েছে 1100 মিটার, ঠিক আছে, এম টাল লেখার কোনো প্রয়োজন নাই, হ্যাঁ 1100 মিটার। তাহলে এখান থেকে দেখো তো আরামসে ভি বের হয়ে গেল না, 50 আর 5 যোগ করলে কত হয় 55, তাহলে 55v সমান সমান 1100, তাহলে ভি কিন্তু বের হয়ে গেল 1100 ডিভাইডেড বাই 55। তুমি বলবো ভাই আর ক্যালকুলেট ছাড়া তো পারি না, আরে ভাই তোমরা 55 নামতে পারো না, 55কে 55, 55 দুগুণ 110, আর তো পারার দরকার নাই। তাহলে 55 সাথে এই 110 কাটাকাটি করলে 2 হয়, পাশে একটা শূন্য ছিল, এর জন্য 20 হয়েছে। সো এই ভি এর মান কিন্তু আমাদের বের হয়ে গেল 20। এখন বলতে পারো ভাই আপনি ভি বের করছেন, এটা কি কামে লাগবো, ওই যে বস্তুর যে ভর নির্ণয় করব, ভর নির্ণয় করতে গেলে আমাদের কি ত্বরণ দরকার ছিল না, এই ত্বরণ এখনই বাইর হয়ে যাবে, দেখো ত্বরণ এই যে এখনই বাইর হয়ে যাবে, আমি তো বি বের করে ফেলছি, এই যে বিটা এখন এখানে বসাই দিবা, হ্যাঁ বি এর মান তো আমার বের হয়ে গেল 20। এখন এই ডাটা থেকে ত্বরণ বের করো, খুবই সহজ, এই ডাটা থেকে ত্বরণ বের করা খুবই সহজ। কিভাবে, s ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, s ইকুয়াল টু এই ডাটা না, প্রথম অংশটুকু ডাটা থেকে, এই যে প্রথম অংশটুকু ডাটা, এই যে এইটা, এই অংশটুকু ডাটা থেকে তুমি এখন ভি নির্ণয় করে ফেলবা, ভি ইকুয়াল টু কত 20, এই অংশটুকু থেকে তুমি এখন কি করবা এটা নির্ণয় করে ফেলবা, ঠিক আছে। তাহলে ফর্মুলা কি, a ইকুয়াল টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তো বি এর মান তো তুমি মাত্র বের করলে 20, ইউ এর মানটা 0 ডিভাইডেড বাই টি এর মানটা 10, 20 কে যদি তুমি 10 দিয়ে ভাগ করো উত্তরটা আসবে 2, তাহলে ত্বরণটা বের হয়ে গেল 2। এখন ত্বরণ যে 2 বের হইলো, এই মানটাই আমার কাঙ্ক্ষিত মান ছিল, ধরো খালি বারবার 10 এর উপর দিয়ে নিয়ে যেতেছি, এই মানটা আমার কাঙ্ক্ষিত মান ছিল 2, এই ত্বরণটা তুমি কি করবা এই যে এখানটাতে বসায় দিবা, এইখানটাতে বসায় দিবা, তাহলে 10 ভাগ 2, এখন 10 কে যদি তুমি 2 দিয়ে ভাগ করো তোমার এম আসতেছে কত 5, অবশেষে ম্যাথ শেষ হয়েছে। সো এগুলো এটা আসলে বুয়েট লেভেলের ম্যাথ বলতে পারো, 5 কেজি, হ্যাঁ আমাদের আনসারটা বের হয়ে গেল, ঠিক আছে। এই যে অপশন ডি উত্তর আসছে 5 কেজি। তোমরা দেখি একটু হতাশ হয়ে যাচ্ছ না যে ভাই এরকম ম্যাথ আসলে আমি কিভাবে পারবো, এত বড় ম্যাথ আপনারই লাগতেছে এত মিনিট, আমগো কতক্ষণ লাগবো, ভাই হতাশ হইও না, তোমগো যেই বছর ফিজিক্সটা কঠিন করে সেই বছর কেমিস্ট্রি বায়োলজি অনেক ইজি করে, টানের উপর করা যায়, তো এগুলো সব লাস্টে আনসার করবা, এগুলো বেশ সময় লাগবে, বেশ সময় সাপেক্ষ, 2 মিনিট মিনিমাম লাগবে, 3 মিনিট লেগে যেতে পারে, তো আমি বলবো এগুলো আগে আনসার করবা না, এগুলো লাস্টে আনসার করবা, বাট সম্ভব। ক্লিয়ার, তোমরা কমেন্টে জানাই ফেলো পুরোপুরি বুঝছো কিনা। আরে সবাই দেখি আমার আগে করে ফেলছে, আরে অস্থির বলাবেন 5 কেজি। সো দ্য কারেক্ট আনসার ইজ 5 কেজি। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি আমরা 2020 সালে। এখন তুমি বলবো ভাইয়া 2021 সাল কই, 2021 সালে গতিবিদ্যা চ্যাপ্টার থেকে কোনো প্রশ্ন আসে নাই, ওকে, এই জন্য 2021 সালে কোনো কোশ্চেন নাই এখানে। এখন আমরা চলে যাব 2020 সালের প্রশ্ন, ঠিক আছে। 2020 সালের প্রথম প্রশ্নটা কি বলছে, একটি গাড়ি 10 মিটার পার সেকেন্ড আদিবেগে নিয়ে সমতলে একটি সোজা রাস্তা বরাবর চলছে, 100 মিটার দূরত্ব অতিক্রম করার পর, এখন দেখো অঙ্কটি সোজা, মানে 2020 সাল বা তার আগের প্রশ্নগুলো সহজ ছিল, ঠিক আছে, 2022 সালটাই ঝামেলা করছে। এখন তোমাদের সময় সহজ হইতে পারে কঠিন হইতে পারে, কি হবে জানি না, আমি কঠিন হবে ধরে নিয়েই আগাচ্ছি। স্যারে এখানে আদিবেগ ইউ দিয়ে দিছে, সমতলে একটি সোজা রাস্তা বরাবর চলছে, 100 মিটার দূরত্ব অতিক্রম করার পর গাড়িটি এত বেগ প্রাপ্ত হলো, ত্বরণ কত, বাচ্চাদের ম্যাথ না, ডিরেক্ট ফর্মুলার ম্যাথ। আমরা সবাই জানি যে ভি স্কয়ার সমান সমান ইউ স্কয়ার প্লাস 2as, ঠিক আছে। তাহলে আমরা যে কাজটা করবো, স্যারে এ চাইতেছে, তাহলে এ সমান সমান কত হবে ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার ডিভাইডেড বাই 2s, ভি মানের মান কত 20 আর ইউ এর মানটা কত 10, হ্যাঁ 2 ইন্টু এস এর মানটা কত 100, অঙ্ক শেষ, বাচ্চাদের ম্যাথ। 400 মাইনাস 100, তো 400 থেকে 100 যদি বিয়োগ করে 300 হয়, আর নিচে কত 200, 300 ভাগ 200 করলে কত হয় 1.5, সো দ্য কারেক্ট আনসার ইজ 1.5। দেখছো
ওই আগের ম্যাথ এক একটা আমার 2 মিনিট 3 মিনিট করে লাগছিল, এই ম্যাথ আমার 30 সেকেন্ডও লাগে। এবার পরের প্রশ্নে আসো। এখানে প্রশ্নটা হচ্ছে যে একটি বস্তুর বেগকে ভি এক্স, খেয়াল করো ভি এক্স মানে কি, এক্স অক্ষ বরাবর বেগ 0.10 মিটার পার সেকেন্ড প্লাস 0.02 মিটার পার সেকেন্ড টি স্কোয়ার দ্বারা প্রকাশ করা যায়। 2 সেকেন্ডে ও 5 সেকেন্ডের মধ্যে বস্তুর বেগের পার্থক্য কত হবে? খুবই সহজ, তুমি একবার টি এর মান 2 বসাবা আর একবার টি এর মান 5 বসাবা, পরে বিয়োগ করে দিবা কত হয়। তো আমরা আগে লিখে ফেলি বি এক্স সমান কত, 0.1, এককগুলো লেখার কোনো দরকার নাই, 0.02 টি স্কোয়ার। তো তোমার কাজ হচ্ছে ফার্স্টে টি এর মান 2 বসানো, ঠিক আছে? তো টি ইকুয়াল টু 2 হলে বি এর মানটা কত হয়, 0.1 প্লাস 0.02 ইন্টু টি এর মান তো 2 কে স্কোয়ার করো, এখান থেকে একটা মান বের হবে। এরপর টি এর মান তুমি কত বসাবা, 5 বসাবা, হলে কত হবে 0.1 প্লাস 0.02 ইন্টু 5 স্কোয়ার, আরেকটা মান বের হবে। তো স্যার বলছে পার্থক্য, তাহলে এই দুইটা বিয়োগ করে দিবা, ম্যাথ শেষ। এখন বলতে পারো ভাইয়া এগুলো ক্যালকুলেশন কেমনে করবো, আমি শিখাইছি না, আমি দশমিক ক্যালকুলেশন শিখাইছি না, পাশে করে নিবা, শেষ। এটা আসছে 2018 সালে, ক্যালকুলেটর অ্যালাউড ছিল, বাট আমি ধরে নিচ্ছি এটা তোমাদের সময় আসবে। পারবা না? বুকে সাহস আছে না? আমি করেছি না, 4 এর সাথে 0.02 গুণ করতে পারবা না? অবশ্যই পারবে। 5 স্কয়ার সাথে পারবা না 0.02 গুণ করতে, ইজি। 25 এর সাথে 0.02, 25 এর লগে 2 গুণ করবা, 25 দুগুণ 50, খালি পয়েন্ট ছিল তো এই জন্য 0.5 হয়ে যায়। আচ্ছা, এটা তোমাদের উপর ছেড়ে দিলাম, জাস্ট ছোট্ট ক্যালকুলেশন, 30 সেকেন্ডও লাগবে না। পরের প্রশ্ন, একটি বস্তুকে খাড়া উপরের দিকে, কারণ আমি সব ক্যালকুলেশন আমি করে দিলে ক্লাস হয়ে যাবে 3 ঘন্টা 4 ঘন্টা, তো আমার তো টার্গেট 2 ঘন্টার মধ্যে ক্লাস শেষ করে ফেলেন, বা 1.5 ঘন্টার মধ্যে। একটি বস্তুকে 1 ঘন্টা তো মনে অলরেডি হয়ে গেছে। একটি বস্তুকে খাড়া উপরের দিকে, খেয়াল করো, একটি বস্তুকে খাড়া উপরের দিকে ভি নট বেগে নিক্ষেপ করলে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে কত সময় লাগবে? এটা কিন্তু তোমাদের পড়াইছি। একটা বস্তুকে যখন আমরা যে প্রাসের ক্ষেত্রে কি পড়াইছিলাম, প্রাসের ক্ষেত্রে পড়াইছিলাম যে সর্বোচ্চ উচ্চতায় যে উঠতে যে টাইমটা লাগে, এখান থেকে যে টাইমটা লাগে টি, হ্যাঁ টি, সেটা ফর্মুলা কত ছিল? সেটা ফর্মুলা ছিল ইউ সাইন থিটা ডিভাইডেড বাই জি। এটা হচ্ছে যে তুমি অ্যাঙ্গেল করে মারো, এই অঙ্ক তুমি অ্যাঙ্গেল করে মারো নাই, তুমি সোজা মারছো। তো সোজা মারা মানে কি, আনুভূমিকের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল? 90 ডিগ্রি অ্যাঙ্গেল। সো তুমি থিটা জায়গায় 90 ডিগ্রি বসাই দাও। তা 90 ডিগ্রি যদি তুমি বসাই দাও বা বস্তু যদি এইভাবে নিক্ষেপ করো, তখন ফর্মুলা কি দাঁড়ায়? টি সমান সমান থিটা জায়গায় 90 ডিগ্রি বসাও, ইউ সাইন 90 বাই জি, সাইন 90 মান 1, তাহলে ইউ বাই জি দাঁড়ায়। সো এটা হচ্ছে একটা ফর্মুলা, এটা কিন্তু একটা ফর্মুলা। এটা কিসের ফর্মুলা? সর্বোচ্চ উচ্চতা উঠার সময় নির্ণয়ের ফর্মুলা। ক্লিয়ার? এটা আমি লিখে দিই, হ্যাঁ নোট করে দিই, সর্বোচ্চ উচ্চতায় উঠার সময়, ঠিক আছে, এটা হচ্ছে এইটি। এখন স্যারে এখানে ইউ না লেখা ভি নট লিখছে, তাহলে কি হবে? ভি নট বাই জি, তাহলে উত্তর কি হবে? অপশন এ। শেষ। তোমরা কমেন্টে রিপ্লাই দিতে থাকো, তোমরা কমেন্টে আনসার দিতে থাকো। 8 নম্বর প্রশ্ন, 600 নিউটন ওজনের একটি বস্তু এত মিটার পার সেকেন্ড ত্বরণের গতিতে পরিণত করতে কি পরিমাণ বল প্রয়োগ করতে হবে? এখন খেয়াল করো, এটা হলো তার ওজন ডাব্লিউ বা এমজি, ডাব্লিউ ইকুয়াল টু এমজি ইকুয়াল টু কত? 600। তুমি এখান থেকে চাইলে এম এর মান নির্ণয় করে ফেলতে পারবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে এম এর মান যদি আমরা নির্ণয় করি, এম সমান কত দাঁড়ায়? 600 ভাগ 9.8, ঠিক আছে? এই মানটা তোমার মানে 60 এর চেয়ে একটু বেশি আসবে, কত আসবে আমি জানি না, এই সময়ও ক্যালকুলেটর অ্যালাউড ছিল। 60 এর চেয়ে একটু বেশি আসবে, 62 আসতে পারে, 61 আসতে পারে, 60 এর চেয়ে বেশি, মানে তুমি মানটা জানো, সহজ বাংলা ভাষায় তুমি এই মানটা জানো। আচ্ছা, এরপরে কি? এরপর স্যারের ত্বরণটা দিয়ে দিছে, ত্বরণটা হচ্ছে 0.7। তো আমরা সবাই এম যেহেতু জানি, এও যেহেতু জানি 0.7, তাহলে এফ বের করতে পারবো না? এফ ইকুয়াল টু কত? এম এর মান 0.7 আর এর মান তুমি এখানে জানো 60 এর চেয়ে একটু বেশি, 61 হতে পারে, 62 হতে পারে, ক্যালকুলেটর অ্যালাউড ছিল। পরীক্ষা হলে স্যারে ধরো সাইডে যদি দিয়ে দেয় জি এর মান 10, তাহলে দেখো তুমি কিন্তু এটা 10 যদি বসাও, কাটাকাটি করলে 60 বের হয়, ঠিক আছে? 60 এর সাথে 0.7 তুমি গুণ করলে উত্তরটা পেয়ে যেতাম। আমি স্যারে তো জি এর মান 10 দেয় নাই, একটা ঝামেলা হয়ে গেল কেন? আমরা জি এর মান মনে মনে 10 ধরে অঙ্ক করবো, কোনো সমস্যা নেই, কোনো সমস্যাই নেই। আমি করেছি, দেখো 600কে 10 দিয়ে ভাগ করলে কত হয়? 60 হয়। তাইলে এম এর মান 0.7 আর এর মান 60, তো 60 এর সাথে 0.7 গুণ করতে পারবা না, 642, শেষ, 642। তাইলে উত্তরটা কি হবে? 42 এর নিকটতম।
খেয়াল করো অপশনে 43 আছে। আমি বলতে পারো ভাই আপনার এক্সাক্ট কেন মিললো না, কারণ ওই যে আমি 9.8 কি ইচ্ছা করে 10 ধরছি, এর জন্য এক্সাক্ট মিলা নাই। সমস্যা নাই, অপশন দেখো 43 এর নিকটতম কেউ তো নাই। আমার উত্তর বেরিয়েছে 42, অপশনে আছে 43, 55, 75, 77 অনেক দূরে দূরে। ক্যালকুলেটর ছাড়া আমি করে দিতে পারছি? এভাবে পরীক্ষা হলে ক্যালকুলেটর ছাড়া আনসার করতে হয়। 200 মিটার উচ্চতা থেকে একটি বস্তু নিচে ফেলে দেওয়া হলো, একই সময় অন্য একটি বস্তু 100 মিটার পার সেকেন্ড বেগে নিচ থেকে উপরে নিক্ষেপ করা হলো। তো স্যারের প্রশ্ন বলছে কি যে বস্তু দুটি কোথায় মিলিত হবে, এটা নতুন একটা টাইপ। এই টাইপটা খুব দারুণ একটা শর্টকাট আছে। এই টাইপের নাম হচ্ছে মিলিত বস্তুর সময় নির্ণয়। তা আমি নতুন একটা টাইপ লিখে দেই, টাইপ 6 এর পরে টাইপ 7 এ চলে যাই। হ্যাঁ, টাইপ 7। এখন আমরা কি শিখবো? টাইপ 7। টাইপ 7 এর নাম কি? মিলিত বস্তুর সময় নির্ণয়। মিলিত বস্তুর সময়। ধরো তুমি কোন একটা বস্তুকে উপর থেকে নিচে ছেড়ে দিয়েছো, এটা ধরো ভূমি, ঠিক আছে? আরেকটা বস্তুকে নিচ থেকে উপরে তুমি নিক্ষেপ করছো, দুইজন একটা জায়গায় এসে মিলিত হবে। তো মিলিত হওয়ার যে টাইমটা সেটা আমাদের নির্ণয় করতে হবে। ক্লিয়ার? তো এই টাইমটা আমরা যে নির্ণয় করবো এটার জন্য একটা সুপার শর্টকাট আছে। আমরা শুধুমাত্র শর্টকাট শিখবো। আমরা শুধুমাত্র কি শিখবো? শর্টকাট। শর্টকাটটা কি? ওই যে নর্মাল বেসিক যে একটা কনসেপ্ট আছে না, এস ইকুয়াল টু বিটি, তাহলে টি ইকুয়াল টু কত হবে? এস বাই ভি হয়, ঠিক আছে? আমরা সেগুলো দিয়ে নির্ণয় করে ফেলতে পারবো। চলো আগে আমরা একটু দেখি কি কি ডাটা দিছে। আমরা একটু দেখি কি কি ডাটা সারে দিয়ে দিছে। কি কি ডাটা সারে দিছে চলো আগে একটু পড়ে নিই। স্যার এখানে এই যে টোটাল উচ্চতা এইচ দিয়ে দিছে আর বেগটা স্যারে দিয়ে দিছে। তো আমি তোমাদের একটা বেসিক শর্টকাট কিন্তু শিখাইছি। শর্টকাটটা কি? যে এস ইকুয়াল টু বিটি দিয়েই শর্টকাটটা, ঠিক আছে? এন্ড বলতে পারো ভাইয়া কি কর না কর, উপর থেকে নিচে ফেললো, নিচে থেকে উপরে ফেললো, এখানে এইচ ইকুয়াল টু বিটি কেমনে হয়? তোমার তো বোঝা দরকার, এটা শর্টকাট। এটার বড় একটা কনসেপ্ট আছে, আমি সেদিকে যাবো, ঠিক আছে? এটা কনসেপ্ট দেখলে তুমি বরকায় যাবা। এটা হচ্ছে ম্যাথ গতিবিদ্যা চ্যাপ্টারের একটা ম্যাথ। এটা সূত্র একটা আছে, উপর থেকে নিচে ফেললে যে এত অংশটুকুকে পুরোটাকে এইচ ধরে, এটাকে এক্স ধরে, এটাকে এইচ মাইনাস এক্স ধরে, এটাকে এক্স ধরে, এইচ মাইনাস এক্স এর একটা ফর্মুলা, এক্স এর একটা ফর্মুলা, বড় একটা জিনিস। লাস্টে গিয়ে আলটিমেটলি যে শর্টকাট ফর্মুলা সেটা শেখা, এবং সেটা মনে রাখার একটা চোরা টেকনিক আছে, এস ইকুয়াল টু বিটি, এটা হচ্ছে চোরা টেকনিক। ক্লিয়ার? এই ম্যাথটা বড় একটা ম্যাথ, বাট আমি করাবো না, বড় ভাবে করাবো না, শর্টকাটে করাবো। শর্টকাটটাই হচ্ছে এস ইকুয়াল টু বিটি। এস এর জায়গায় তুমি এইচ লিখবা, ঠিক আছে? তো স্যারে কি চাইছে? টাইম চাইছে, যে টাইম সমান সমান কত? এইচ বাই ভি। এইচ এর মান স্যারে দিয়ে দিছে কত? 200, আর ভি এর মান দিয়ে দিছে 100। উত্তর হচ্ছে 2। ভাই বিশ্বাস করো এই ম্যাথটা যদি আমি করতাম আসল নিয়মে, এটা আমার 5 মিনিটের বেশি লাগতো। উত্তর 2। দেখো যে অপশনে আমাদের আনসার কিন্তু, দেখো আমার কিন্তু আনসার বের হয়ে গেছে, টি। এখন হয়েছে কি, এখানে স্যার টি চায় না, এখানে স্যারে চাইছে বস্তু দুটি কোথায় মিলিত হবে। এই দিল একটা ভেজাল লাগায়। কোথায় মিলিত হবে বললে এখন তোমাকে এইচে চলে যেতে হবে। আমি ভাবছিলাম টাইম নির্ণয় করতে বলছে। হ্যাঁ, এরকম এটা দুইটা ম্যাথ আছে, গতিবিদ্যা চ্যাপ্টারে দুইটা ম্যাথ আছে, একটা হচ্ছে টাইম নির্ণয় আর একটা হচ্ছে কত উচ্চতা মিলিত হয় সেটা নির্ণয়। আর দিছে একটা ঝামেলা লাগায় দিছে একটা ঝামেলা লাগায়, কোথায় মিলিত হবে এটা বের করতে বলছে, টাইম বলে নাই। টাইম বললে এটাই সেই সুপার শর্টকাট। আচ্ছা কোনো সমস্যা নাই, আমি শিখাই দিই। হ্যাঁ, বেসিক দিয়ে শিখাই দিই। কোথায় মিলিত হবে সেটা আমরা বের করব। তো খুবই সহজ, চিত্রটাকে বোঝার চেষ্টা করো। একটা বস্তু তুমি কি করছিলে, এইখান থেকে তুমি ছেড়ে দিছো, ঠিক আছে? টোটাল ছিল 200 মিটার, তাহলে এইচ সমান সমান 200, টোটাল এইচ এর মান 200। আমরা ধরে নিলাম এই বিন্দুটাতে মিলিত হলো, তাহলে এটা হচ্ছে এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু। তো তুমি একটা বস্তুকে নিচ থেকে আবার উপরের দিকে নিক্ষেপ করছো, নিক্ষেপটা যে করছো বেগটা হচ্ছে 100, এই বিন্দুটাতে বেগটা হচ্ছে 100, ঠিক আছে? সো ইউ সমান সমান 100। তাহলে বস্তুকে যখন তুমি উপর থেকে নিচে নিক্ষেপ করছিলে, এখানের জন্য যে টাইমটা লাগছে, এটাও তো সেম টাইমই লাগছে, তাই না? কারণ দুজন তো মিলিত হয়েছে, সেম টাইমই তো মিলিত হয়। আচ্ছা, তাইলে আমরা বলতে পারি প্রথম বস্তুর জন্য টাইম ইজ ইকুয়াল টু দ্বিতীয় বস্তুর জন্য টাইম, ঠিক আছে? প্রথম বস্তুর জন্য টাইম হচ্ছে t1, দ্বিতীয় বস্তুর জন্য টাইম হচ্ছে t2। ক্লিয়ার? এই টাইমটা আমরা বের করে ফেলছি 2 সেকেন্ড। এটাই তো মজার ব্যাপার, এটাই তো শর্টকাট। এই টাইমটাই আমরা বের করে ফেলছি। সো আরামসে এখন আমরা কি করে ফেলতে পারবো? অঙ্কটা করে ফেলতে পারবো। টি এর মান তো আমাদের জানা আছে। কারণ প্রথম বস্তু যে পড়ছে এখান থেকে এখানে পড়ছে, তো একটা বস্তু উপর থেকে নিচে পড়লে বেসিক ফর্মুলা কি? h ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কয়ার। তো এখানে তো আদি বেগটা তো শূন্য, এখানে আদি বেগটা শূন্য, তাই তুমি এই পার্টটুকু বাদ দিয়ে দিতে পারো। তাহলে h সমান সমান কত? হাফ জিটি স্কয়ার, তাই না? তাহলে হাফ ইনটু জি এর মান 9.8, টি এর মান কিন্তু আমাদের জানা আছে শর্টকাটের মাধ্যমে। এই দেখো শর্টকাট কাজে লাগছে। তো টি এর মান তুমি 2 বসায় দাও, তো 2 স্কয়ার, এটা কাটাকাটি করলে 2 হয়, 2 এর সাথে 9.8 গুণ করলে তোমার কত দাঁড়ায়?
19.6 মিটার দাঁড়ায়। এখন কথার 19.6 যে আমি বাইর করলাম, এটা কিন্তু উপর থেকে নিচ, স্যারে কিন্তু উপর থেকে নিচে চায় না, স্যারে নিচ থেকে উপর চাইছে। খেয়াল করে আমি যে বের করলাম এটা কত, 19.6, এটা হচ্ছে H1, মানে এই যে এতটুকু এতটুকু এতটুকু, এটা H1 নাম দিব, এটা H1 নাম দিলাম, ঠিক আছে। সো টোটাল দূরত্ব 200, উপর থেকে নিচে হইলো কত, 19.6। এখন স্যারে অঙ্কে কি চাইছে একটু ভালো মতো পড়ো। স্যারে চাইছে বস্তু দুটি কোথায় মিলিত হবে, বস্তু দুটি কোথায় মিলিত হবে, ঠিক আছে, এর নিচ থেকে উপরে, ক্লিয়ার। নিচ থেকে কোথায় কোথায় মিলিত হবে, মিনিংই হচ্ছে সবসময় নিচ থেকে, ভূমি থেকে সবসময় হিসাব করবে। তাইলে তাইলে আমরা কি বলতে পারি বলো দেখি, এই অংশটুকু যদি আমি নাম দিই H2, যদি নাম দিই তাহলে তুমি বের করতে পারবা না যে H2 সমান সমান কি হবে, এতটুকু সমান সমান কি হবে, পুরোটা মানে H মাইনাস এতটুকু অংশ মানে H1, ক্লিয়ার। এই অংশটুকু H2 সমান সমান কি হবে, পুরোটা মাইনাস এতটুকু, পুরোটা তো আমরা জানি 200, আর এতটুকু আমরা জানি 19.6, এটা বসাই দিলে তোমার উত্তর বের হয়ে গেল, ঠিক আছে, 180.4। আশা করি পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে তোমাদের, ঠিক আছে। এই যে দেখো পুরোপুরি মিলছে 180.4 মিটার। কমেন্টে জানিয়ে ফেলো বুঝতে পারছো কিনা। একটু তাড়াতাড়ি বলো বুঝতে পারছো কিনা। বাদন চন্দ্র মন্ডল ইজ ওয়াচিং। কে বাদন, কি অবস্থা? 10 নম্বর প্রশ্ন, 300 মিটার উচ্চতা হতে একটি বস্তু নিচে ফেলে দেওয়া হলো, একই সময় একটি বস্তু 100 মিটার পার সেকেন্ড বেগে উপর দিকে নিক্ষেপ করা হলো, কত উচ্চতা বস্তুটি মিলিত হবে? সেম ম্যাথ, সেম ম্যাথ, এখনই দ্রুত করে জানাও তাড়াতাড়ি। সিডব্লিউ এখনই 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 সবাই উত্তরটা জানাও, এখনই সবাই উত্তরটা কমেন্টে জানিয়ে ফেলো, ঠিক আছে, আমি অপশন দিব না। তাড়াতাড়ি তাড়াতাড়ি, আমি এখানে একটু পানি খেয়ে আসি, তোমরা এখনই উত্তরটা জানিয়ে ফেলো। আর ঠিক উত্তর দিয়েছে 255.9। একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি উত্তর জানাই ফেলো। তারপরে হচ্ছে স্বপ্ন উত্তর দিয়েছে 255.9। বাহ, তোমাদের উত্তরগুলো তো হচ্ছে মিলে যাচ্ছে, নাইস। আচ্ছা, তো আসলে কিন্তু সবারটা হয়েছে, 255.9 হবে কি আমাদের সঠিক উত্তর। 10 নম্বরের পরে 11 নম্বর প্রশ্ন নিচে ছিল যে প্রাস সর্বোচ্চ উচ্চতায় পৌঁছালে এর বেগটা কত হয়ে যায়। দেখো যে কোনো বস্তু সর্বোচ্চ উচ্চতা উঠলে তার বেগটা কি হয়ে যায়, বেগটা সর্বনিম্ন হয়। কারণ কথা হলো ওই বেগটার মান কত, বেগটার মান কি 0? উত্তর হচ্ছে না, কারণ প্রাসের সর্বোচ্চ বিন্দুতে খেয়াল করে দেখো তার আনুভূমিক বরাবর এবং উল্লম্ব বরাবর যদি আমরা চিন্তা করে দেখি, দেখো উল্লম্ব বরাবর কিন্তু সে আর কোনো পথ অতিক্রম করতেছে না, সেটা উপরের দিকে কিন্তু আর যাচ্ছে না, সেটা শুধুমাত্র আনুভূমিক বরাবর যাচ্ছে। এই ফর্মুলাটা হচ্ছে bx সমান v নট cos θ, এবং উল্লম্ব বরাবর বেগটা হচ্ছে 0। তাহলে প্রাসের ক্ষেত্রে সর্বোচ্চ বিন্দুতে বেগ কিন্তু 0 না, প্রাসের সর্বোচ্চ বিন্দুতে একটা মাত্র বেগ আছে, সেটা হচ্ছে কি vx। তো প্রাসের প্রত্যেকটা বিন্দুতে দুইটা করে বেগ থাকে, vx থাকে vy থাকে, বাট শুধুমাত্র সর্বোচ্চ বিন্দুতে vyটা থাকে না। তাহলে আমরা এটা বলতে পারি প্রাস কিন্তু দ্বিমাত্রিক, কিন্তু শুধুমাত্র সর্বোচ্চ বিন্দুতে একমাত্রিক, ঠিক আছে। তার নোট করে দেই, প্রাস কি মাত্রিক, দ্বিমাত্রিক। কেন দ্বিমাত্রিক? কারণ x অক্ষ বরাবর বেগ থাকে, y অক্ষ বরাবর বেগ থাকে, কিন্তু কিন্তু সর্বোচ্চ বিন্দুতে প্রাসটা কি মাত্রিক, সর্বোচ্চ
বিন্দুতে প্রাস একমাত্রিক, এগুলো অবজেক্টিভে আসে। ঠিক আছে, যদি প্রশ্ন আসে সর্বোচ্চ বিন্দুতে প্রাস কত, বেগের মান কত, 0 না, সর্বনিম্ন। 0 বলতে পারবা না, সর্বনিম্ন বলতে পারবা। ঠিক আছে, পরের প্রশ্ন, কোন বস্তু টি সেকেন্ডে এই উচ্চতা হতে ভূমিতে পড়ে t/2 সেকেন্ড পরে বস্তুটি ভূমি হতে কত উচ্চতায় ছিল? আরে অস্থির প্রশ্ন তো, এটা ফার্স্টে একবার বলে কেউ বুঝবে না, আবার পড়তে হবে। যে বলছিলাম না, একটা প্রশ্ন দুইবার করে পড়বা। একটি বস্তু টি সেকেন্ডে এই উচ্চতা হতে ভূমিতে পড়ে, তার মানে কি একটা বস্তু এটা উচ্চতা যদি h হয়, ওর পড়তে টোটাল টাইমটা লাগতেছে টি সেকেন্ড। কারণ টি এর মান কি তুমি বের করতে পারবা না? অবশ্যই পারবা, ফর্মুলা তো আমরা জানি h সমান সমান হাফ gt স্কয়ার। ঠিক আছে, তাহলে টি কিন্তু বের হয়ে গেল, টি সমান সমান √2h/g। এখন স্যারে বলছে t/2 সেকেন্ড পরে বস্তুটি ভূমি হতে কত উচ্চতায় ছিল। t/2 সেকেন্ড পরে মানে কি দেখো তো, t/2 সেকেন্ড পরে ধরে নিলাম সে এই জায়গাটায় ছিল। ঠিক আছে, এখান থেকে এখানে যে অতিক্রান্ত দূরত্ব সেটা আমি h1 নাম দিলাম। ক্লিয়ার? এই h1 এর মানটা আমরা বের করব। এটা কি বের করতে পারবা না? অবশ্যই পারবা। তাহলে h1 সমান সমান হাফ জি, এই যে টি এর জায়গায় তুমি এখন কত বসাবে, t/2, কারণ এখান থেকে এতটুকু অংশের জন্য টাইম লাগছে হলো t/2। এই ফর্মুলা অ্যাপ্লাই করবা, তবে টি এর জায়গায় বসাবে t/2। ঠিক আছে, তাহলে t/2 এর হোল স্কয়ার। তাহলে ব্যাপারটা কত দাঁড়ালো, হাফ জি ইন্টু টি স্কয়ার বাই 4। তাহলে কত দাঁড়াইলো বলো দেখি, gt স্কয়ার। তাহলে কত দাঁড়াইলো, gt স্কয়ার বাই 4 দুগুণ 8। ওকে, আচ্ছা। তো এখন একটা জিনিস তুমি খেয়াল করতে পারো, তুমি চাইলে একটা কাজ করতে পারো, হাফ জি টি স্কয়ার তুমি চাইলে আলাদা করে ফেলতে পারো। তুমি চাইলে হাফ জি টি স্কয়ারটা আলাদা করে ফেলতে পারো। হ্যাঁ, এই যে এখানেই তুমি হাফ জি টি স্কয়ারটা আলাদা করে ফেলতে পারো, হাফ জি টি স্কয়ার। হ্যাঁ, তাহলে এখানে কত থাকবে, 1/4 থাকবে, কারণ 8 ছিল তো, 8 বানাইতে গেলে 2 আর 4 এভাবে রাখতে হবে, 4 দুগুণ 8। এই হাফ জি টি স্কয়ার কিসের মান, h এর মান না? হ্যাঁ, তাহলে আমরা বসাই দেই h ইন্টু 1/4। h ইন্টু 1/4 মানে কি, h/4। সো আমাদের h1 এর মান কিন্তু বের হয়ে গেল, h1 এর মানটা বের হয়ে গেল। h1 এর মানটা কত, h/4। h1 এর মানটা হচ্ছে h/4। একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, যে এই যে মানটা h1, এটার মানটা আমি বের করে ফেললাম h/4। এখন স্যার চাইছি কি, স্যার চাইছি ভূমি হতে কত উচ্চতায়, মানে স্যারে এই এতটুকু চাইছে। তাহলে এই এতটুকু যদি মনে মনে h2 নাম দিই, এটা বের করতে পারবা না, সোজা তো। h2 সমান সমান কি হবে, পুরাটা মাইনাস এতটুকু, খুবই সহজ। তাহলে আমরা লিখে ফেলি h2 সমান সমান পুরোটা হচ্ছে h মাইনাস এই অংশটুকু, এই অংশটুকু হচ্ছে h/4। তাহলে h মাইনাস h/4 মানে কি, 3h/4 না? তাহলে উত্তরটা তোমার দাঁড়াবে কত, 3h/4। তোমরা কমেন্টে জানাই ফেলো বুঝতে পারছো কিনা, একটু তাড়াতাড়ি কমেন্টে জানাই ফেলো বুঝতে পারছো কিনা। পরের প্রশ্ন, একটা ফর্মুলা দিয়ে দিচ্ছে এস এর, দিয়া বলছে 4 সেকেন্ড পরে বেগ কত। খুবই সহজ, যে কোনো কিছু বেগ বের করে কিভাবে, সরণকে ডিফারেন্সিয়েট করে। ঠিক আছে, এখন সরণের তো ফাংশন আগে দিয়ে দিছে 1/3 t³ প্লাস 3t। এটা ডিফারেন্সিয়েশন খুবই সহজ, 1/3 t³ কে ডিফারেন্সিয়েট করলে 3t স্কয়ার হয়, আর 3t কে ডিফারেন্সিয়েট করলে 3 হয়, 3 3 কাটা, তাহলে t স্কয়ার। হ্যালো, আমি পড়াচ্ছি লাইভে, পড়াচ্ছি লাইভে, আরো আধা ঘন্টা, আরো আধা ঘন্টা পড়াচ্ছি। আচ্ছা, তাহলে কত দাঁড়ালো, টি স্কয়ার প্লাস 3 দাঁড়াচ্ছে। তাহলে টি এর মানটা আমরা জানি 4, টি এর মান যদি 4 বসাই দিই, তাহলে 4 স্কয়ার প্লাস 3, 4 4 16, 3 কত হবে 19। ঠিক আছে, তাহলে উত্তরটা দাঁড়াচ্ছে 19। আশা করি পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে তোমাদের। প্রাসের গতিপথ কেমন হয়, প্যারাবোলা। মনে রাখবা, প্রাসটা যে চলে এটা কিন্তু একটা পরাবৃত্তের আকার ধারণ করে। ঠিক আছে, তোমাদের ইসাক স্যারের বইটা অধিবৃত্ত লেখা ভুলে এটা প্যারাবোলা হবে। একটি পাথরকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করে সর্বোচ্চ উচ্চতার বেগটা কিন্তু খেয়াল করে দেখো, তুমি কিন্তু খাড়া উপরের দিকে নিক্ষেপ করছো, এটা কিন্তু অ্যাঙ্গেল করে মারো নাই। যদি অ্যাঙ্গেল করে মারো তাহলে এই বিন্দুতে বেগটা হবে কি, সর্বনিম্ন, শূন্য না, সর্বনিম্ন। কিন্তু যদি তুমি খাড়াই ভাবে নিক্ষেপ করো তখন কিন্তু বেগটা হয়ে যাবে শূন্য। তখন সেই ক্ষেত্রে বেগটা কত হবে, সেই ক্ষেত্রে বেগটা হবে গিয়ে শূন্য। ঠিক আছে, খাড়া নিক্ষেপ করলে বেগ শূন্য, কিন্তু অ্যাঙ্গেল করে মারলে বেগ শূন্য না, সর্বনিম্ন। ঠিক আছে, এটা খাড়া মারছে, এটা অ্যাঙ্গেল করে মারে নাই। পরের প্রশ্ন, একটি ট্রেন অবস্থান থেকে স্থির অবস্থান থেকে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে চলতে আরম্ভ শুরু করলো। একই সময় একটি গাড়ি 100 মিটার পার সেকেন্ড সমবেগ ট্রেনের সমান্তরে চলা শুরু করলো। ট্রেন গাড়িটিকে কখন পিছনে ফেলে যাবে, এটা হলো একটা কোশ্চেন।
ঠিক আছে? তো চলো আমরা এটা বোঝার চেষ্টা করি আগে বেসিকটা। সেটা হলো একটা ট্রেন সে এভাবে চলতেছিল, ঠিক আছে? স্থির অবস্থান হতে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার, তার মানে ত্বরণটা স্যারে দিয়ে দিছে। তাহলে এখান থেকে এখানে এটা হচ্ছে ট্রেনের জন্য অতিক্রান্ত দূরত্ব, ট্রেনের জন্য অতিক্রান্ত দূরত্ব আমরা নির্ণয় করে ফেলতে পারি এস। এস এর জন্য ফর্মুলা কি হবে? হাফ এ টি স্কোয়ার। তো স্যারে তো এর মান দিয়ে দিছে 10, তাহলে বসাই দাও হাফ ইন্টু 10 ইন্টু টি এর মানটা কি তোমার জানা আছে? টি এর মান কিন্তু তোমার জানা নাই, সো টি কে টি রেখা দাও, তাহলে কত দাঁড়ায়? 5t স্কোয়ার দাঁড়ায়। এটা হচ্ছে ট্রেনের জন্য অতিক্রান্ত দূরত্ব। এবার আসো গাড়ির জন্য, এটা হলো ট্রেনের জন্য, ঠিক আছে? ট্রেনের জন্য এস এর মান এত। এবার আসো গাড়ির জন্য, গাড়ির জন্য ফর্মুলা কি? এস ইকুয়াল টু ভিটি। তো তোমার বি এর মান সারে দিয়েছে 100, তাহলে 100 ইন্টু টি। এখন বলছে কখন পিছনে ফেলবে। তো দেখো এইটা আর এটা পরস্পর সমান, তাহলে বাম পাশ সমান, ডান পাশ সমান, মানে এটা পরস্পর সমান হবে। তাহলে 5t স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হবে? 100t। ওই পক্ষ থেকে টি কেটে দাও, তাহলে তাহলে কি দাঁড়ায়? 5t সমান সমান 100, তাহলে টি সমান সমান হবে 20। ক্লিয়ার? সো আনসারটা হবে 20 সেকেন্ড। পরের প্রশ্ন, 60 মিটার উঁচু একটি দালানের ছাদ থেকে একটি বস্তুকে ফেলে দেওয়া হলো, কত বেগে ভূমিতে আঘাত করবে? খুবই সহজ একটা প্রশ্ন। আমরা সবাই জানি ভি স্কয়ার সমান সমান কত? 2gh। তাহলে ভি সমান সমান কত? √2gh। অঙ্ক শেষ। √2 ইন্টু 9.8 ইন্টু এইচ এর মানটা হচ্ছে 60। হ্যাঁ, এটা ক্যালকুলেটর অ্যালাউড ছিল, এটা ক্যালকুলেটর ছাড়া তুমি করতে পারবে না। হ্যাঁ, এটা 14.2 আসবে, ক্যালকুলেটর লাগবে। এখানে যা আছে ম্যাক্সিমাম ক্যালকুলেটর লাগে। যাই হোক, এখানে স্যারে কি বলছে? যে কোন একটি বস্তুকণার মোট শক্তি স্থির অবস্থায় শক্তি 3 গুণ হলে বস্তুকণার দ্রুতি বের করে। এটা আসলে এই চ্যাপ্টারের সূত্র না, এটা আধুনিক পদার্থবিজ্ঞানের একটা ম্যাথ। এটা আমি করাইছিলাম আধুনিক পদার্থবিজ্ঞান চ্যাপ্টারে। একটি রাইফেলের গুলি ওই যে 25টি তক্তা বেদ করার জন্য বেগ কত গুণ করতে হবে? এগুলো শর্টকাট আছে, এটা শর্টকাট আছে। এটা শর্টকাটটা কি বলো দেখি ভাইয়া? এটা শর্টকাটটা হচ্ছে ভি কত হবে বলো দেখি? ভি কত গুণ? ভি কত গুণ যদি এটা বের করতে বলে, শর্টকাটটা হচ্ছে √ওভার তক্তা সংখ্যা। শেষ। এটা হচ্ছে শর্টকাট, ঠিক আছে? √ওভার তক্তার সংখ্যা। তক্তা হচ্ছে 25টা, তার মানে √25। √25 মানে কত? 5। সো উত্তর হবে 5 গুণ। ক্লিয়ার? উত্তর হবে 5 গুণ। পরের প্রশ্ন, বস্তু কত কোণে নিক্ষেপ করলে একটি গ্লাসের আনুভূমিক পাল্লা তার সর্বাধিক উচ্চতা সমান হবে? দেখো, আনুভূমিক পাল্লা এটাকে আমরা বলে থাকি আর, আর সর্বাধিক উচ্চতা এটাকে আমরা বলে থাকি এইচ। স্যারে বলছে কত অ্যাঙ্গেলে এইচ আর আর পরস্পর সমান হবে। তো আমরা সবাই কিন্তু ফর্মুলা পাই, আমি একটা ফর্মুলা লিখে দিয়েছিলাম, মনে করে দেখো, tan θ সমান সমান 4h/r। তো স্যারে বলছে দুটো সমান, তার মানে tan θ সমান সমান কি হবে বলো তো? আর এর জায়গায় এইচ বসায় দাও। হ্যাঁ, উপরে হবে 4h, নিচে হবে এইচ, এইচ কেটে দাও, তাহলে θ সমান সমান হবে tan ইনভার্স 4। সো আনসারটা হবে tan ইনভার্স 4। আর tan ইনভার্স 4 এর মান তো তুমি পারো না। হ্যাঁ, দেখো ক্যালকুলেটর বসানোর দরকারও নেই, অপশনে tan ইনভার্স 4 আকারেই স্যারে দিয়ে দিছে। তারপরে প্রশ্ন 22 নাম্বার, একটি সোজা রাস্তায় সমতলে গাড়ি চলছে, রাস্তায় প্রতি 100 মিটার দূরে একটি করে স্তম্ভ আছে। যখন গাড়িটি একটি স্তম্ভ পার হয় তখন তার গতিবেগ হলো 10 মিটার, মানে একটা যখন পার হয় তখন হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, এবং যখন পরবর্তী স্তম্ভ পার হয় তখন তার বেগ হলো 20 মিটার পার সেকেন্ড। তার মানে একটা স্তম্ভ পার হলে তার 10 করে বাড়ে। প্রশ্ন হইতেছে গাড়িটির ত্বরণ কত? দেখো আমরা চিত্র আঁকার চেষ্টা করি। হ্যাঁ, এই যে এ বি সি, ধরো এখান থেকে সে স্টার্ট করলো, ঠিক আছে? সে এখান থেকে স্টার্ট করছে, ইউর মান 0। সে যখন 100 মিটার পথ অতিক্রম করছে তখন তার বেগ হয়ে গেছে 10। তারপর এই জায়গাটা তার বেগ হচ্ছে 10, তার মানে ভি এর মান 10, এস এর মান তুমি জানো, ঠিক আছে? আচ্ছা, আবার যখন সে পরবর্তী স্তম্ভ পার করছে তখন তার বেগ হয়ে গেল 20, এখন তার বেগের মান 20। প্রশ্ন হইতেছে ত্বরণ কত? কিভাবে বের করব? ত্বরণের বেসিক ফর্মুলা, যে আমরা এ ইকুয়াল টু কি জানি তোমার হচ্ছে, যেহেতু এস বের করতে হবে তাহলে এস আছে, ইউ আছে, বি আছে, এ বের করতে হবে। কোন সূত্র বলো তো? ভি স্কয়ার সমান সমান ইউ স্কয়ার প্লাস 2s। এই ফর্মুলা দিয়ে আমরা করব, ঠিক আছে? ভি স্কয়ার সমান সমান কত? ইউ স্কয়ার, যদি সুন্দর করে একটু লিখে দেই, ভি স্কয়ার সমান সমান ইউ স্কয়ার প্লাস 2as। তো স্যার এ চাইছে, তো এ সমান সমান কত হবে? ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার ডিভাইডেড বাই 2s। ভি এর মানটা কত? 10, তার মানে 10 স্কয়ার মাইনাস 0 স্কয়ার। বা অ্যাকচুয়ালি এখানে আদিবেগটা কথা আমি জানি না, আমি মনে মনে 0 ধরে নিছি, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি কিছু কিছু ক্ষেত্রে মনে মনে 0 ধরা যাবে না। কোন ক্ষেত্রে? যে সকল ক্ষেত্রে সলিড অন্য ভ্যালু দেওয়া থাকবে, সলিড অন্য ভ্যালু দেওয়া থাকবে, মানে এখান থেকে এখানে দূরত্বটা হচ্ছে তোমার 100 মিটার, আবার এখান থেকে এখানে দূরত্বটা তোমার 100 মিটার। সো এখানে তুমি সলিড দুইটা বেগ জানো, এটা আমি মনে মনে ধরে নিয়েছিলাম। মনে মনে সবকিছু ধরা যায় না। সো তুমি এই অংশটুকু নিয়ে ম্যাথ করবা, এই অংশটুকু নিয়ে ম্যাথ করবা না। ক্লিয়ার? কারণ কি, আমার এখানে সলিড ভ্যালু দিয়ে দিছে 10 আর এখানে দিয়ে দিছে 20। সো এই অংশটুকু নিয়ে ম্যাথ করাটা উচিত হবে না। উচিত হবে কোন অংশ নিয়ে করা বলো তো? যেটা সলিড দিয়ে দিছে, ঠিক আছে? তাহলে এই অংশটুকু নিয়ে আমরা ম্যাথ করব।
ঠিক আছে, তাহলে আমরা বসাই ফেলি একই সূত্র, বি স্কয়ার সমান সমান ইউ স্কয়ার প্লাস 2as, একই সূত্র। তাহলে এখান থেকে a সমান সমান কি দাঁড়ায়, বি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার ডিভাইডেড বাই 2s। ভি এর মান কত 20, তার মানে 20 স্কয়ার মাইনাস 10 স্কয়ার ডিভাইডেড বাই 2 ইনটু s এর মানটা সারা দিয়ে দিছে কত 100। এটা ক্যালকুলেটর বসাই দিবা, উত্তর আসবে 1.5। কেমনে, বা ক্যালকুলেটর ছাড়াও করা যায়, 400 মাইনাস 100 ডিভাইডেড বাই 200, হ্যাঁ 300 ভাগ 200, উত্তর আসতেছে 1.5। সো উত্তর হবে 1.5। তো একটু তোমরা দ্রুত কমেন্টে জানাই ফেলো বুঝতে পারছো কিনা। উত্তর হইতেছে 1.5। একটু তাড়াতাড়ি তোমরা কমেন্টে জানাও বুঝতে পারছো কিনা। ওকে, ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা সামনে আগাতে পারি, যেহেতু বলছো যে বুঝতে পারছো। পরের প্রশ্ন, পরের প্রশ্নটা দেখো, একটি বলকে 200 মিটার পার সেকেন্ড বেগে 45 ডিগ্রি কোণে ভূমি হতে নিক্ষেপ করা হলো, সর্বোচ্চ আনুভূমিক পাল্লার মান কত। দেখো আমরা সবাই আর এর ফর্মুলা জানি, আর এর ফর্মুলাটা কি, ইউ স্কয়ার সাইন 2 থিটা ডিভাইডেড বাই জি। তো ইউ এর মান সারে দিয়ে দিছি 20, তার মানে 20 স্কয়ার ইনটু সাইন কত ডিগ্রি বলতো 45 ডিগ্রি, তাহলে 2 ইনটু 45 ডিগ্রি ডিভাইডেড বাই 9.8, তাহলে উপরে হলো গিয়ে 400, নিচে হইতেছে 9.8। এটার মান তো 1 তোমরা সবাই জানো, 400 তো ভাগ 9.8, তুমি 9.8 কে মনে মনে 10 ধরতে পারো, 400 ভাগ 10 করলে উত্তর 40 হয়। ঠিক আছে, উত্তর 40 হয়। 9.8 কে মাঝে মাঝে 10 ধরা যায় নিকটতম আনসার হিসেবে। একজন খেলোয়াড় একটি বলকে এত আদিবেগে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি করে লাথি মারলো, বলটি গতিপথের সর্বোচ্চ বিন্দুতে পৌঁছাতে কত সময় লাগবে। দেখো এটাও আমি শিখাইছি, গতিপথের সর্বোচ্চ বিন্দুতে পৌঁছানোর জন্য বেসিক ফর্মুলাটা হচ্ছে ইউ সাইন থিটা বাই জি, এটা ডিরেক্ট ফর্মুলা। তো স্যার ইউ এর মান দিয়ে দিছে 39.2 সাইন 30 ডিগ্রি ডিভাইডেড বাই জি। তো 9.8 এর সাথে 39.2 সহজে কাটাকাটি যায় 4 দিয়ে, হ্যাঁ 4 ইনটু সাইন 30 এর মান হচ্ছে কি আবার হাফ, তাহলে উত্তর হবে 2। পরের প্রশ্ন, একটি বস্তু স্থির অবস্থা থেকে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে যাত্রা শুরু করে 6 সেকেন্ড পর অতিক্রম দূরত্ব কত, বাচ্চাদের অঙ্ক। দেখো তুমি এ জানো, ইউ জানো, টি জানো, এস করে ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। তো ইউর মান তো 0, তাহলে হাফ ইনটু 4 ইনটু 6 স্কয়ার, তাহলে 36 দুগুণ 72, সো উত্তর হবে 72। পরের প্রশ্ন, গরু দ্বারা ধান মারার সময় সর্বাধিক বেগে দৌড়াইতে হয় কাকে। দেখো আমরা একটা ফর্মুলা জানি বি ইকুয়াল টু আর ওমেগা, এটা নিউটন বলবিদ্যার প্রশ্ন। সো আর এর মান যার বেশি, বি এর মান তার বেশি। আর এর মান বেশি মানে কি, তুমি একটা বস্তুকে যখন একটা সুতা দিয়ে ঘুরাইতে থাকো, তখন যে একটা ব্যাসার্ধ তৈরি হয় সেটাই তো আর। তো একটা গরু যখন ঘুরতে থাকে, যে গরুটা সবচেয়ে বেশি দূরে থাকে তার বেগটাই সবচেয়ে বেশি হইতে হবে, কারণ ওই যে আর এর মান বেশি হলে বি এর মান বেশি। তাহলে উত্তর কি হবে, দূরবর্তী গরুকে, তাহলে আনসার হবে শুধুমাত্র 2। পরের প্রশ্ন, যদি একটা বস্তু দ্বিতীয় সেকেন্ডে, দেখো এটা nতম সেকেন্ডের ম্যাথ, সেটা নতুন টাইপ, এটা আমি করাই নাই, এখন আমি এটা করাই আসি। ঠিক আছে, সো আমি টাইপ কত পর্যন্ত পড়াইছিলাম বলো দেখি, টাইপ পড়াইছিলাম 7টা, এখন 8 নাম্বার টাইপ পড়াবো। এখন কি পড়াবো, 8 নাম্বার টাইপ, টাইপ 8। টাইপ 8 এর নাম কি, nতম সেকেন্ড ডে অতিক্রান্ত দূরত্ব। টাইপ 8 এর নাম কি, nতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। সূত্র হচ্ছে STH সমান সমান ইউ প্লাস হাফ অফ এ ইন্টু 2t মাইনাস 1। এখানে ইউ হচ্ছে আদিবেগ, এ হচ্ছে ত্বরণ, টি হচ্ছে তম সেকেন্ড, মানে তোমাকে যদি বলে চতুর্থ সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কত, এটা মানে কিন্তু এইটা না যে 4 সেকেন্ড পরে অতিক্রান্ত দূরত্ব কত, এটা মানে হচ্ছে 3 সেকেন্ড পর থেকে শুরু করে 4 সেকেন্ড আগ পর্যন্ত অতিক্রান্ত দূরত্ব কত। ঠিক আছে, এটা জাস্ট ডিরেক্ট ফর্মুলা, এটা 9 10 তোমাদের ছিল। ঠিক আছে, একটা বস্তু দ্বিতীয় সেকেন্ডে 10 মিটার পথ অতিক্রম করে, তৃতীয় সেকেন্ডে 20 মিটার পথ অতিক্রম করে। এখন কোশ্চেন হইতেছে যে এর বেগটা কত। তো এটা একটা শর্টকাট ফর্মুলা আছে, আমাদের এত বিগ নিয়মে করার টাইম নেই। মানে তুমি বলতে পারো ভাই আপনি তো ফর্মুলা শিখাইছেন, এস ইকুয়াল ইউ প্লাস হাফ অফ এ ইনটু 2t মাইনাস 1। তো তুমি একটা কাজ করতে পারো, প্রথম অংশটুকু নিয়ে একটা সমীকরণ তৈরি করবা, এস ইকুয়াল ইউ প্লাস হাফ অফ এ ইনটু 2t মাইনাস 1, তৃতীয় অংশ নিয়ে একটা সমীকরণ তৈরি করবা, পরে দুইটা সমীকরণ তুমি অপোনেন্ট পদ্ধতি সলভ করবা। এত সময় আছে নাই, এটার জন্য একটা সুপার শর্টকাট আছে। সুপার শর্টকাটটা হচ্ছে যে সুপার একটা শর্টকাট আছে, এটা হচ্ছে A1, খেয়াল করে দেখো, দ্বিতীয় সেকেন্ডে
10 মিটার, তার মানে T1 এর মান হচ্ছে তোমার 2, দ্বিতীয় সেকেন্ডের মানে কি T1 এর মান 2 আর S1 এর মান হচ্ছে 10, তৃতীয় সেকেন্ডের মানে কি T2 এর মান হচ্ছে তৃতীয় সেকেন্ড বলছে, তো T2 এর মান হবে 3 আর S2 এর মান হবে গিয়ে তোমার 20। তো এটা বেসিক ফর্মুলা আছে, বেসিক ফর্মুলাটা হচ্ছে তোমার S2 মাইনাস S1 ডিভাইডেড বাই T2 মাইনাস T1। তুমি বলতে পারো ভাই এটা কই থেকে পাইছেন? এটা ম্যাথ গতিবিদ্যা চ্যাপ্টার থেকে পাইছি, ঠিক আছে? ম্যাথ গতিবিদ্যা চ্যাপ্টার একটা প্রমাণ আছে। তো আমরা তো ভাই রিটেন শিখতেছি না, আমরা তো অবজেক্টিভ শিখতেছি। কই থেকে সূত্র আনছে জানা তো কোনো দরকার নাই, ঠিক আছে? আমরা বড় নিয়ম করার সময় আছে। তো S2 এর মান হচ্ছে গিয়ে তোমার 20, S1 এর মান হচ্ছে গিয়ে 10, T2 এর মান হচ্ছে গিয়ে 3 আর T1 এর মান হচ্ছে গিয়ে 2। তাহলে 20 বিয়োগ 10 করলে 10 হয়, 3 বিয়োগ 2 করলে 1 হয়, তাহলে 10 ভাগ 1 করলে 10 হয়। তাহলে উত্তরটা কত হবে? 10। এরকম শর্টকাট তোমরা ফিজিক্সের বই পাবা না, এটা ম্যাথের বইতে আছে, ঠিক আছে? এই দালান থেকে পড়ার ম্যাথ, এই ম্যাথ তোমরা ইজিলি পারবা। এটা SW হিসেবে দিয়ে দিলাম, হ্যাঁ? এটা উত্তরটা হবে 5 সেকেন্ড, এটার আনসারটা হবে কত? 5 সেকেন্ড। যদি একটি গাড়ির গতি 2 মিটার পার সেকেন্ড বৃদ্ধি পায় এবং গতিশক্তি দ্বিগুণ হয়, তবে গাড়ির প্রকৃত বেগটা কত? খুব দারুণ একটা কোশ্চেন করছে। দেখো, নর্মাল অবস্থায় তার গতিশক্তি ই কে কত? নর্মাল অবস্থায় গতিশক্তি ই কে সমান সমান হাফ এম ভি স্কয়ার। তো কি বলছে, তুমি বেগ যদি 2 বাড়ায় ফেলো, গতিশক্তি দ্বিগুণ হয়ে যায়, মানে কি 2 ই কে, গতিশক্তি দ্বিগুণ হয়ে যায়। তুমি ভর তো চেঞ্জ করো নাই, বেগটা কত? বেগটা হয়ে গেছে গে 2 বাড়ায় ফেলছে। এখন এইখানে ই কে যেটা লিখছে সেটা এখানে বসাই দিবা। তাইলে 2 ইন্টু ই এর ভ্যালু কত? হাফ এম ভি স্কয়ার, হাফ এম ভি স্কয়ার, হ্যাঁ? আর এখানে কত লিখবা? হাফ এম ইন্টু ভি প্লাস 2 এর হোল স্কয়ার। তাহলে দুই পাশ থেকে হাফ এম কেটে দাও, হ্যাঁ? তাহলে আমরা বাম পাশে কি লিখতে পারি? আমরা বাম পাশে লিখতে পারি যে একটা 2 আছে, হ্যাঁ? 2 আছে, আবার একটা ভি স্কয়ার আছে, তাহলে 2 ভি স্কয়ার সমান ডান পাশে কি আছে? ভি প্লাস 2 এর হোল স্কয়ার, মানে কি a প্লাস বি এর হোল স্কয়ার সূত্র, a স্কয়ার প্লাস 2ab, হ্যাঁ? মানে 4b প্লাস b স্কয়ার, ঠিক আছে? মানে 2 স্কয়ার করলে 4 হয়। এখন বাম পাশে 2v স্কয়ার, ডান পাশে v স্কয়ার, 2v স্কয়ার থেকে v স্কয়ার চলে গেলে কত হয়? v স্কয়ার হয়, ঠিক আছে? আবার 4b যদি তুমি ডান থেকে বামে আনো -4b হয়, আবার +4 কে যদি তুমি ডান থেকে বামে নিয়ে আসো -4, ঠিক আছে? ইকুয়াল টু 0। এখন এইটা তোমরা কিভাবে সলভ করবে? হাতে হাতে ওই যে দ্বিঘাত সমীকরণ তোমরা সবাই পারো, x = -b ± √b² - 4ac ডিভাইডেড বাই 2a, মনে আছে ফর্মুলাটা? খালি বসাই দিবা। এখানে b কত? b হচ্ছে -4, তাহলে -4 ± √4 কে স্কয়ার করে 16 হয়, ঠিক আছে? তাহলে কত লিখবা? 16 - 4ac, এর মানটা কত? 1, এর মানটা 1, হ্যাঁ? এবং হচ্ছে c এর মান কত? -4, c এর মানটা হচ্ছে -4 ডিভাইডেড বাই 2a, 2 ইনটু এর মানটা কত? 1, তাহলে কত দাঁড়াইলো? -4 ± √16 মাইনাসে মাইনাসে প্লাস, আবার 4 4 16, তাহলে 16 16 যোগ করলে 32 হয়, তাহলে √32 ডিভাইডেড বাই 2। √32 এর মান কিন্তু আবার তোমরা আরামসে বের করতে পারো, এই যে 16 ইনটু 2 দিয়ে, ঠিক আছে? তাহলে -4 ± √2 ডিভাইডেড বাই 2, তাই 16 ইনটু 2 যদি তুমি করো কত হবে? 4√2/2। এটাকে আবার 2 দ্বারা যদি ভাগ করো -2 ± 2√2, ঠিক আছে? সো উত্তরটা হবে -2 ± 2√2, হ্যাঁ? আচ্ছা, এখন কথা হলো -2 ± 2√2, এখান থেকে তুমি আবার 2 কমন নিয়ে নিতে পারো। যদি তুমি এখান থেকে 2 কমন নাও তাহলে কত দাঁড়ায়? তাহলে দাঁড়ায় হইতেছে তোমার +-√2 - 1, ঠিক আছে? +-√2 - 1। তো তুমি হচ্ছে টি এর মান তো আবার নেগেটিভ হয় না, ঠিক আছে? তো এখান থেকে আমাদের খেয়াল করে দেখো, আমাদের বি এর যে মানটা, এই বি এর মান তো নেগেটিভ হতে পারবে না, তুমি পজিটিভ ভ্যালুটা নিবা। তুমি এখান থেকে পজিটিভ ভ্যালুটা নিবা। তো পজিটিভ ভ্যালু নিলে 2 × √t - 1, 2 × √2 - 1, 2 × √2 - 1, এই যে এখানে এটা প্লাস দিয়ে দিছে, এটা মাইনাস হবে অ্যাকচুয়ালি 2 × √2 - 1, ঠিক আছে? আচ্ছা, তো আশা করি, ও আচ্ছা এখানে দাঁড়াও, বি তো মাইনাস আছে, তাই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এটা -4, ঠিক আছে? এটা -4, হ্যাঁ? মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এটা মাইনাসে প্লাস হয়ে যাবে। তাই যদি তুমি প্লাস কমন নাও তাহলে সেই ক্ষেত্রে কি দাঁড়ায়? সেই ক্ষেত্রে যদি তুমি 2 কমন নাও, হ্যাঁ, তাহলে কি দাঁড়ায়? তোমার √2 + 1ই দাঁড়ায়, ঠিক আছে? তাহলে ওনাদেরটা ঠিক আছে, ওনাদেরটা তাহলে ঠিক আছে, উত্তর মিলে গেছে আমার। উত্তর হচ্ছে অপশন ডি। পরের প্রশ্ন, একটি রকেট ছোড়ার 6 সেকেন্ড পরে বিস্ফোরিত হয়। রকেটটি আনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণে ছুঁলে সর্বোচ্চ কত উচ্চতায় বিস্ফোরিত হবে? এটা ফর্মুলাটা আমরা সবাই জানি, ইউ স্কয়ার সাইন স্কয়ার থিটা বাই 2g। ইউ এর মানটা হচ্ছে তোমার ছোড়ার 6 সেকেন্ড পরে বিস্ফোরিত হয়। রকেটটিকে আনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণে ছুঁলে সর্বোচ্চ কত উচ্চতায় বিস্ফোরিত হবে? খেয়াল করে দেখো,
এখানে কিন্তু আমাদের ফর্মুলা হচ্ছে না, কারণ ইউ এর মানটা সারে দেয় নাই, সেটা ঝামেলা হয়ে গেল। আচ্ছা, কোনো সমস্যা নেই, আমরা আরেকটা ফর্মুলা জানি, tan থিটা সমান 4h/r। আনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণে আমরা যদি ছুরি, এটা দিয়েও হচ্ছে না, তো কোনোভাবেই হচ্ছে না। এটা একটা ওয়ে আছে, টাইম, টাইম দিয়ে আমরা অঙ্কটা করতে পারি। রকেট ছোড়া 6 সেকেন্ড পরে বিস্ফোরিত হয়। রকেটটিকে আনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণে ছুড়লে সর্বোচ্চ কত উচ্চতায় বিস্ফোরিত হবে? দেখো এটা যদি আমরা দেখাই, এই জায়গাটা সে বিস্ফোরিত হয়ে যায়, সো এখান থেকে এখানে উঠতে তার টাইম লাগতেছে 6 সেকেন্ড। তো আমরা টি এর কিন্তু ফর্মুলা জানি, ইউ সাইন থিটা ডিভাইডেড বাই জি, এটা আমাদের ফর্মুলা ছিল। সো টি এর মান সারা দিয়ে দিছে 6, ইউ এর মান দেয় নাই, কিন্তু অ্যাঙ্গেলের মান তো দিয়ে দিছে 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি ডিভাইডেড বাই জি। তো কোনাকুনি গুণ করলে তুমি কিন্তু একটা ইউ এর মানটা পেয়ে যাচ্ছ। ওই যে আমি যে ইউ এর জন্য অঙ্কটা পারতেছিলাম না, ওই ইউ এর জন্য তুমি এখন অঙ্কটা করতে পারবা। তোমার ইউ এর মান জানা আছে, ক্যালকুলেটর লাগবে। তো এইচ সমান কি ছিল? ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 2g। এই ইউ এর মানটা এখানে বসাই দিবা, থিটার মান তোমার জানা আছে, জি এর মান জানা আছে, সব ক্যালকুলেটর বসালে উত্তর বের হয়ে যাবে। এখন হইছে কি, এটা যেই সালে আসছে ক্যালকুলেটর অ্যালাউড ছিল, দেখছো খুব বাজে মান। তোমরা এগুলো নিয়ে প্যারা খাওয়ার দরকার নেই, তোমরা ম্যাথ বুঝলে হইছে। স্যারে পরীক্ষা হলে এমন অঙ্ক দিবে যাতে তুমি ক্যালকুলেশনটা করতে পারো, ঠিক আছে? আচ্ছা, এখানে একজন কি বলছে, একজন ব্যাটসম্যান ক্রিকেট বলকে আঘাত করে বলটিকে 20 মিটার পার সেকেন্ড বেগে ভূমির সাথে 35 ডিগ্রি কোণে, দেখো 35 ডিগ্রি তুমি জীবন অঙ্ক করতে পারবে না, আমরা কখনো 35 ডিগ্রি অ্যাঙ্গেল হাতে হাতে করতে পারি না, সো এই অঙ্কটা ক্যালকুলেটর ছাড়া তুমি করতে পারবে না, বাট কনসেপ্টটা বোঝার চেষ্টা করো। একজন ব্যাটসম্যান ক্রিকেট বলকে আঘাত করে বলটিকে 20 মিটার পার সেকেন্ড বেগে ভূমির সাথে 35 ডিগ্রি কোণে করে উপরে পাঠিয়ে দিল। ফিল্ডার বলটিকে ভূমিতে পড়ার পূর্বে ভূমি থেকে 1.5 মিটার উঁচুতে ধরে ফেলো। খেয়াল করো, ভূমি থেকে 1.5 মিটার উঁচুতে, মানে কি, যখন সে শটটা করছে এইভাবে শট করছে, একজন এটা ধরে ফেলছে, ঠিক আছে? তো প্রশ্ন হইতেছে, ফিল্ডার বলটিকে ধরার সময় বলটি কত আনুভূমিক দূরত্ব অতিক্রম করেছিল? তো আমরা একটা বেসিক ফর্মুলা আমি শিখাইছিলাম, ওই যে মনে আছে, ইয়া বড় সূত্র, y = x tan থিটা মাইনাস gx স্কোয়ার ডিভাইডেড বাই 2u স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। আমি বলছিলাম যে এই সূত্র তোমাদের কাজে লাগবে না, এই অঙ্কটা দিয়ে দিছে, ঠিক আছে? তবে এটা ক্যালকুলেটর অ্যালাউড ছিল, আবার এটাও বলেছিলাম এটা তোমাদের সময় আসবে না, কারণ এটা ক্যালকুলেটর লাগবে, বিশাল সূত্র, সব মান আমাদের জানা আছে। দেখো y এর মান হচ্ছে 1.5 মিটার, যত উচ্চতা, তাহলে y এর জায়গায় বসাই দিবা 1.5, x এর মান আমরা জানি না, বের করব। থিটার মান আমরা জানি 35 ডিগ্রি, জি এর মান 9.8, x এর মান আমরা জানি না, বের করব। 2 ইউ এর মানটা কি জানি? অবশ্যই জানি, 20, তাহলে 2 ইনটু 20 স্কয়ার ইনটু sin স্কয়ার কত ডিগ্রি? sin স্কয়ার 35 ডিগ্রি। আমি আবারও বলি, এটা জীবনও হাতে হাতে করা সম্ভব না, এটা যেমন যেই সালে ছিল ক্যালকুলেটর অ্যালাউড ছিল, সো তোমার এত প্যারা খাওয়ার দরকার নেই, তো সূত্র বুঝছো? ওকে, ঠিক আছে। আচ্ছা, 1 মিটার উঁচু একটি টেবিলের উপর দিয়ে একটি মার্বেল গড়ে নিচে পড়ে গেল। মার্বেলের টেবিলের কিনারা হতে 0.5 মিটার আনুভূমিক দূরত্বে মেঝে স্পর্শ করে গড়িয়ে পড়ার মুহূর্তে বলটির, মার্বেলটির বেগ ছিল কত ছিল? মানে আমরা যদি চিত্র আঁকার চেষ্টা করি, এটা ধরো একটা টেবিল, হ্যাঁ, এই যে একটা টেবিল, কি বলছে 1 মিটার উঁচু, সো এটা তুমি টোটাল উচ্চতা তুমি জানো। 1 মিটার উঁচু একটি টেবিলের উপর দিয়ে একটি মার্বেল গড়িয়ে নিচে পড়ে গেল। মার্বেলটির টেবিলের কিনারা হতে 0.5 মিটার আনুভূমিক দূরত্বে মেঝে স্পর্শ করে পড়ে গেল। মানে কি, এটা যদি হয় তো এখান থেকে সে 0.5 মিটার দূরত্বে, সো x এর মান 0.5 তুমি জানো, দূরত্বে সে পড়ে গেল, এবং উল্লম্ব বরাবর সে ছিল 1 মিটার উচ্চতায়, সো y এর মানও তুমি জানো 1 মিটার। স্যার কি চাইছে? স্যার চাইছে গড়িয়ে পড়ার মুহূর্তে মার্বেলটির বেগ কত, মানে আদি বেগ স্যারে চাইছে, ইউ এর মানটা স্যারে চাইছে, ঠিক আছে? সো তুমি ইউ এর মানটা বের করবে। খেয়াল করে একটু আগে যে সূত্র শিখাইছিলাম না, এই সূত্রটাই। তবে এখানে পার্থক্যটা কি, থিটাটা তুমি কত বসাবা? থিটাটা 0 ডিগ্রি বসাবা, কারণ সেটা আনুভূমিক বরাবর গেছে, থিটার মান 0 ডিগ্রি, ঠিক আছে? ওই সূত্রটাই তুমি থিটার মানটা 0 ডিগ্রি বসাই দিবা, ঠিক আছে? আচ্ছা, এটা তোমরা স্কিপ করতে পারো চাইলে, কারণ এই বিশাল সূত্রের অঙ্ক আর আসবে না। আচ্ছা, পরের অঙ্ক, একটি বোমার বিমান 120 মিটার পার সেকেন্ড বেগে ভূমির সমান্তরালে চলা অবস্থায় একটি বোমা নিক্ষেপ করলো, উহা 10 সেকেন্ড পরে ভূমিতে পতিত হলো। কত উপর থেকে বোমাটি ফেলা হয়েছিল? দেখো ভাইয়া, এই বোমার টাইপের যত ম্যাথ আছে সব একটাই ফর্মুলা, এইচ ইকুয়াল টু হাফ জি টি স্কয়ার, শেষ। তুমি খালি খুঁজবা টি এর মান দেওয়া আছে কিনা, কোনো বেগ টেগ তোমার লাগবেই না, কোনো বেগ টেগই লাগবে না। আনুভূমিক বরাবর বেগ কখনো কোনো কাজে লাগে না, এইচ নির্ণয়, এটা আমি অলরেডি করাইছি। আনুভূমিক বরাবর বেগ এইচ নির্ণয়ে কখনো কাজে লাগে না। তো টি এর মান তো 10, তাই 10 স্কয়ার যদি তুমি করো, অঙ্ক শেষ। 10 স্কয়ার মানে 100, 100 দিয়ে ভাগ করলে 50, তাই 50 ইনটু 9.8, 50 ইনটু 9.8 এর মান হচ্ছে 490, ঠিক আছে? মুখস্থ রাখবা, তাইলেই হবে, অথবা তুমি হাতে হাতে ক্যালকুলেশন করে ফেলতে পারো। তারপর এটা আমি করাইছি, ওই যে কোথায় গিয়ে মিলিত হবে, এটা মনে আছে শর্টকাটটা, টি ইকুয়াল টু কত ছিল? h/v, হ্যাঁ, h এর মান ছিল 600 আর v এর মান ছিল তোমার 120, মনে করে দেখো, হ্যাঁ, এখান থেকে তোমার টি বের হবে। পরে এই টিটা আবার কোন জায়গায় কাজে লাগাইতে বলছিলাম, মনে করে দেখো, h সমান হাফ জি টি স্কয়ার বসাই দিতে বলছিলাম, ঠিক আছে? এই টি এর মানটা এখানে বসাও, ম্যাথ সেটা আমি করাইছি। সামনে দেখো সবই তুমি পারতাছো। এখানে স্যারে কিসের মান দিছে? ইউ এর মান দিছে,
স্যারে ভি এর মান দিছে, তারপর থেমে এত হারে হ্রাস পেয়েছে, তার মানে এটা ভি না, এটা এ এ এ এর মানটা দিয়ে দিছে। বলছে থেমে যাওয়ার সময় মানে কি ভি আমাদের 0। কত দূরত্ব অতিক্রম করছে, এস এর মান স্যারে চাইছে। সহজ ম্যাথ, ভি স্কয়ার সমান সমান ইউ স্কয়ার প্লাস 2as। তো ভি এর মান স্যারে বলেছে 0, ইউ এর মানটা কত 20। যেহেতু এটা হ্রাস পেচ্ছে, এটা মন্দনের ক্ষেত্রে আমাদের এটা কত হয়, নেগেটিভ হয়, সো -2s। এখান থেকে তুমি এস এর মান বের করে ফেলবা, দেখবে 100 আসছে। ক্লিয়ার, এস এর মানটা 100 হবে। মাটি থেকে 10 মিটার উচ্চতা থেকে একটি আম মাটিতে পতিত হলো 5 মিটার পরন্ত আমের ক্ষেত্রে কি হবে। এখন অপশন না দেখলে বোঝা যাবে না। এখানে কি বলছে, শক্তির যে রূপান্তরগুলো। তো আমরা জানি কোনো বস্তু উপরে যখন থাকে, সে যখন আস্তে আস্তে নিচে পড়ে, তার বিভব শক্তিটা গতিশক্তিতে রূপান্তরিত হয়। কোন একটা বস্তু সর্বোচ্চ উচ্চতায় বিভব শক্তিটা ম্যাক্সিমাম, যখন সে পড়ে যায় আস্তে আস্তে তার বেগটা বাড়তে থাকে, তাহলে বিভব শক্তিটা গতিশক্তিতে রূপান্তরিত হচ্ছে। তার কোনো অঙ্ক করো না, এটা উত্তর কি হবে, যে স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হচ্ছে। 22 মিটার পার সেকেন্ড স্কয়ার মন্দন প্রয়োগ করে একটি গাড়িকে 40 মিটার দূরে থামানো হয়েছিল, গাড়িটির আদিবেগ কত। তার মানে স্যার ইউ এর মানটা জানতে চাইতেছে। তো তুমি কিসের মান জানো, মন্দন জানো, এ এর মান জানো -22, তারপর তুমি এস এর মান জানো, এটা কোনো অঙ্ক হইলো, এটা তো আমি একটু করেছি, বি স্কয়ার সমান ইউ স্কয়ার -2s। এম এর মান দিয়ে দিছে, এইচ এর মান দিয়ে দিছে, গতিশক্তি চাইছে, গতিশক্তির ফর্মুলা ই কে সমান হাফ এম বি স্কয়ার। তাই তুমি বি এর মান বের করলেই তো অঙ্ক শেষ, তাই না। বাট আরেকবার বের করা যায়, গতিশক্তি আরেকটা ফর্মুলা আছে, গতিশক্তি আরেকটা ফর্মুলা এমজিএইচ, গতিশক্তি ফর্মুলা হাফ এম বি স্কয়ার আবার এমজিএইচ, তবে এইচটা কি নিচ থেকে উপরে। তো এম এর মান সারে দিয়ে দিয়েছে 0.5, জি এর মান সারে দিয়েছে 9.8 এবং এইচ এর মান দিয়েছে 1 কিলোমিটার বা 1000। তুমি এগুলো যদি সব ক্যালকুলেশন করো 4900 আসবে। ঠিক আছে, 39টা অঙ্ক করে ফেলছি। 64 মিটার উঁচু দালান থেকে 5 কেজি ভরের একটি পাথর নিচে ফেলা হলো, ভূমিতে পৌঁছাতে বস্তুটি কত সময় লাগবে। বেসিক ফর্মুলা h সমান সমান হাফ জি ডি স্কয়ার। হ্যাঁ, তাহলে t সমান সমান কত হবে, √2h/g। তো সব বসায় দাও, 2 ইনটু h এর মান কত 64, g এর মান কত 9.8, এটা বসাই দিলে উত্তর আসবে 3.61। ঠিক আছে, ক্যালকুলেটর তখন ছিল, এর জন্য এটা ইজিলি ক্যালকুলেশন করা গেছে। তোমাদের সময় এমন মান দিবে যাতে তুমি হাতে হাতে করতে পারো। তো আমরা সর্বশেষ অঙ্কটা করে ফেলতেছি। সে আমরা আদিমকালের 1900 কটকটি সালে 2000 কটকটি সালে ম্যাথ চলে আসে 2012 সাল। একটি বস্তুকে এত বেগে এত কোণে নিক্ষেপ করা হলে বস্তুটি ভূমিতে আসতে কত সময় লাগে। তো আমরা এটা জানি, t সমান সমান 2u sin θ ডিভাইডেড বাই g। তো u এর মানটা হচ্ছে তোমার 60, sin কত ডিগ্রি 30 ডিগ্রি। এরকম ক্যালকুলেশন হলো তো সোজা। হ্যাঁ, কারণ sin 30 এর মান কত, হাফ। তো হাফের সাথে 2 কাটাকাটি যায়, তাহলে উপরে হবে 60, নিচে হবে 9.8। তো 9.8 কে মনে মনে আমি 10 ধরতে বলছিলাম, তো 60 কে 10 দিয়ে ভাগ করলে 6 হয়। তো তুমি আনসার দেখবা 6 কোন জায়গায় আছে, এই যে 6.1। সো এর মাধ্যমে আমাদের ক্লাস এখানেই শেষ। তোমরা আশা করি সব ভালো মতো বুঝতে পারছো। সো তোমরা বাসা বেশি বেশি প্র্যাকটিস করবা। হ্যাঁ, তো তোমাদের সবার জন্য শুভকামনা রইলো, বাসা বেশি বেশি করে প্র্যাকটিস করবা। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ওকে। তো লাস্ট পর্যন্ত 74 জন ছিলাম, দেখে অনেক ভালোই লাগলো। তো বাসা বেশি বেশি করে প্র্যাকটিস করো। আজকের মতো এতটুকুই, আল্লাহ হাফেজ।